আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সিলেটপিডিয়ার নিয়মিত আয়োজন আমরা যে আয়োজনটি করে থাকি আমাদের অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে তিনজন ব্যক্তিত্ব আছেন যারা এই সংশ্লিষ্ট পর্যটন খাতের সাথে জড়িত আছেন। আমাদের সাথে আছেন জামিউল আহমেদ। জামিল ভাই সম্পর্কে আসলে পরিচয় দেওয়ার কোনো কিছু নাই। উনি পর্যটন নিয়ে দীর্ঘ অনেকদিন থেকে কাজ করেন। উনার অনেক পরিচয় আছে। উনি পর্যটন ব্যক্তিত্ব, লেখক, গবেষকের পাশাপাশি আরো অনেক কিছুই আছে। আমরা আলোচনার সময় আমরা চেষ্টা করব এই বিষয়গুলো বের করে নিয়ে আসার। আমাদের সাথে আছেন খন্দকার সিফার আহমেদ, সিইও সিফার এয়ার সার্ভিস। আছেন শামনুল মুহেদ চৌধুরী, পরিচালক গো বিডিগো লিমিটেড। আপনাদেরকে স্বাগতম। ধন্যবাদ। স্বাগতম আচ্ছা, আচ্ছা, আমরা একটা বিষয় আসলে আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো। আমি জামিল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যেমন নিউজ 18 কলকাতার একটা চ্যানেল, ওরা একটা নিউজ করেছে। ওরা বলছে 2022-এ পর্যটন শিল্প মাথা তুলবে কিনা সন্দেহ। হাজার হাজার ছাঁটাইয়ের দিশেহারা কর্মী পর্যটন শিল্প খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ওনারা এটা বলছে। এবং এটা যদি 2022 পর্যন্ত যদি এই শিল্পটা আসলে মাথা তুলে দাঁড়াতে সময় লাগে, এটাকে আপনি আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন, যেহেতু দীর্ঘদিন আপনি এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসলে আপনি কাজ করছেন? এটা ওনারা মিডিয়ার মানুষ তো, ওনারা মানুষকে এইভাবে বিভ্রান্তি করে। আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে চলছে সেই সেই খবরটা হয়তো তারা ভালো করে রাখে না। কারণ পর্যটনের ইতিহাসটা খুব খারাপ আবার খুব ভালো। দুনিয়াতে যখন কোনো দুর্যোগ আসে তখন কিন্তু পর্যটনটা প্রথমে ধাক্কা খায়। আবার দেখা গেছে ইতিহাস বলে যে পর্যটন আবার সবার আগে ফিরেও আসে। যেমন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু মনে হয়েছিল যে পর্যটন আর কোনোদিন মাথা উঠাতে পারবে না, কারণ এর আগে পর্যটনের তেমন কোনো প্রচার প্রসার ছিল না। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষ যখন, এটা হলো যে একটা বাস্তবতা, যে মানুষ যখন কি করলো, যখন তার আত্মীয় স্বজনের খুঁজে বেরিয়ে গেল, চাকরি বাকরির খুঁজে বেরিয়ে গেল, তখনই কিন্তু মানুষের বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াদৌড়িটা শুরু হয়ে গেল এবং পর্যটন বুমিং হইতে থাকলো আস্তে আস্তে। তো এবারের অবস্থা যেটা, সেটা বিশ্ব পর্যটন সংস্থা আমরা বলি বা WTTC বলি, বিশ্বের সব গবেষকরাই দেখাচ্ছে যে অতীত ইতিহাস যেটা, পিছনে যত দুর্যোগ ছিল, আমরা যত পর্যটনের উপর আঞ্চলিকভাবে বা দেশীয়ভাবে যে দুর্যোগগুলো এসেছে, খুব তাড়াতাড়ি এগুলো কেটে গেছে। এবং এটা আশা করা হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে খুব সম্মিলিতভাবে খুব কাজ চলছে। আমরা হয়তো আমাদের এই সাবকন্টিনেন্ট তাদের সাথে আমরা তাল মিলিয়ে, ইন্ডিয়ার কথা বলছেন তো, ইন্ডিয়া খুব তাল মিলিয়ে চলতে পারছেন না, আমরা তো পারছি না। তো যার জন্য তাদের দৃষ্টিকোণ থেকে এটা বলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখন কিন্তু বিশ্বের অনেক দেশই কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে তাদের পর্যটন কার্যক্রম তারা খুব সহসাই শুরু করবে। অতএব বাস্তবতা ওটা যেটা হচ্ছে যে, কারণ পর্যটন এমন একটা জিনিস, কারণ মানুষ চলাচল করতে হলেই কিন্তু পর্যটন, তাই না? মানুষ ঘর থেকে বেরোলেই কিন্তু পর্যটন, তাকে কোনো না কোনো একটা যানবাহন চড়তে হবে, আবার কোথাও গেলে কিন্তু তাকে থাকতে হবে, হোটেলে মোটেলে উঠতে হবে, আবার একটা রেস্টুরেন্টে খেতে হবে। অর্থাৎ মানুষের চলাচলটা শুরু হয়ে যাবে, আর মানুষের চলাচল শুরু হয়ে গেলে আস্তে আস্তে পর্যটনও শুরু হয়ে যাবে। অতএব ওনারা যেটা 21 সাল 22 সাল বলছেন, এগুলো মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা তো দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা, তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আগস্টে আসছে। আমাদের সৌদি আরব কিন্তু এরই মধ্যে ঘোষণা দিয়েছে। আমাদের আরেকটা ওই পাশের দেশে আমরা বলতে পারি, আমাদের দেশে ভিয়েতনাম দিয়েছে, আমাদের কি বলবো থাইল্যান্ড দিয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে যেটা আছে ইউনাইটেড আরব আমিরাত, তারা দিয়েছে। আর বাইরের গুলো তো আলাদা। আমেরিকাতে তো এত দুর্যোগের পরেও কিন্তু লাস ভেগাস খোলা আছে, ওইখানে কিন্তু কার্যক্রম চলছে, ওদেরকে থামানো যাচ্ছে না। আবার আমেরিকা অনেক জায়গায় তারা খুলে দিয়েছে। ইউরোপের তো অনেক দেশই তারা প্রস্তুত, তারা খুলে দিতে চাচ্ছে। অতএব আমি বাংলাদেশ দেশ থেকে বসে কি বললাম আর কলকাতার সাংবাদিক কি বললেন, এর জন্য পর্যটন বসে থাকবে না, এটা ফিরে আসবে। এখন এই যাত্রায় কে তাকে সম্পৃক্ত কত তাড়াতাড়ি করতে পারবে তার প্রস্তুতির উপরে নির্ভর করবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার কথা থেকে আমরা আসলে আশার আলোই দেখতে পাচ্ছি। আমরা চাইবো আসলে এই ক্ষেত্রে বা এই সেক্টরটা আশার আলো দেখুক। আমরা স্থিমিত হয়ে থাকা যেটা, স্টাক হয়ে যাওয়া যেটা, আসলে আমরা সবাই আসলে এরকম থাকতে চাই না। আমরাও চাই এই শিল্পটা আলোর মুখ আবারও দেখুক। আমরা শিপার ভাই আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো। আমাদের এই যে হজের একটা মৌসুম আছে, হজের মৌসুমে কিন্তু এই বছর আসলে শুধু সৌদির নাগরিকরাই আসলে হজ করবেন, হজে যাবেন, হজ করতে পারবেন। এছাড়া বিশ্বের অন্য কোনো দেশ থেকে আসলে এই মুহূর্তে এলাও করা হচ্ছে না। এই যে এই বছর আমাদের দেশ থেকে যে মানুষ হজে যেতে পারছেন না, আপনাদের যে এত বড় একটা সেক্টর, আপনারা এটা নিয়ে কাজ করে থাকেন,
এই অবস্থাতে আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি প্রথমে ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আপনি প্রথমে যেটা বলছেন যে শুধু সৌদি নাগরিক করবে, কথাটা এইভাবে হয়েছে যে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিক ও অন্যান্য নাগরিক, শুধু যে সৌদিয়ান করবে এমন কিছু না। যদি এখানে অন্যান্য দেশের নাগরিকরা থাকে, সে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এরা চাইলেও করতে পারে, মানে ওইখানে যারা বসবাস করতেছে তাদেরকে নিয়ে। আর হজ এবছর হচ্ছে না, এটা তো আপনি জানেন যে কোভিড-19 যে ছিল এটার জন্য হচ্ছে না। এটাতে তারা অর্থনৈতিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমানভাবে কিন্তু আমরা আমাদের এই যে যেটা আমার জামিল ভাই বলেছেন যে পর্যটন খাতের একটা পার্ট হচ্ছে আমাদের বিমান বা যেটা এয়ার কানেকশন। এখানে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমরা বিমান যে লাভবান হতো, বিশেষ করে হজ পীর মৌসুমে যে ব্যবসা করত, সেটা নিয়ে অনেকটা তাদের যে ঘাটতি এটা পুষানোর চেষ্টা হতো। এবছর কিন্তু এটা না হওয়াতে আমরা ওইদিকে পিছনে আছি। বিশেষ করে এর আগে তো উমরাটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা যারা হজ বা উমরার সাথে রিলেটেড আছি, অবস্থা খুবই নাজুক। আমাদের বিশেষ করে যারা অনেকে অফিস আদালত করতেছেন বা ইয়ে করতেছেন, তাদের জন্য এখন একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে। তো আমি জামিল ভাইয়ের মতো বলবো যে এটা আশা করি আমরা আস্তে আস্তে এটাকে আমরা কাটানোর জন্য অন্তত পক্ষে, যদি হজের পরে উমরাটা আরম্ভ হয়, হজ সিজনের পরে এটা নর্মাল হয়ে যায়, তাহলে তো আমরা আস্তে আস্তে দাঁড়াতে পারবো। দাঁড়াতে গেলে আমাদেরকে যে জিনিস করতে হবে, যে হজ তো আর সামনের বছর হবে, এই বছর যাতে অন্তত পক্ষে উমরাটা খুলে দিয়ে যদি আমাদের কিছুটা পর্যটনকে এগিয়ে নেওয়া যায়, তাহলে আমরা মনে হয় কিছুটা হলেও দাঁড়াতে পারবো। তবে সবকিছু নির্ভর করবে আমাদের এই যে কোভিড-19 যে অবস্থান, এটা যতক্ষণ পর্যন্ত, এখন যেটা হচ্ছে আস্তে আস্তে, যেটা জামিল ভাই বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ এইটাকে আস্তে আস্তে নর্মালের দিকে নিয়ে যাচ্ছে, এবং এর সাথে থেকেই কিন্তু এখন কাজ আরম্ভ হয়ে গেছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে সেইটা অন্তত পক্ষে হজের পরে উমরাটা আরম্ভ হলে আমরা একটু ভালো অবস্থানে যেতে পারবো। জি, ধন্যবাদ। শামনুল ভাই, আপনার কাছ থেকে আসলে আমরা জানতে চাইবো, যেমন আমরা জানি আপনার প্রতিষ্ঠানটি দেশের বাহিরে আসলে টানা 3বার, যদি আমি ভুল করে না থাকি, আপনারা আন্তর্জাতিকভাবে একটা পুরস্কারও পেয়েছেন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আউটবাউন্ড পর্যটনের ক্ষেত্রে দেশের বাহিরে যে আপনারা যে কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান আসলে সুনামের সাথেই কাজ করে যাচ্ছে। এই যে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন, দেশের বাহিরে যে আপনি যে পরিমাণ লোক আসলে আপনাদের মাধ্যমে ভিজিট করতে যেত, এখন যাচ্ছে না, এটা আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখেন? ট্যুরিজম তো আসলে এখন স্থবির। হ্যাঁ, তো এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিছু সময় লাগবে। জামিল ভাই যেটা বললেন যে ট্যুরিজম ফিরবে, সেটা সবার আগে আমাদেরকে বুঝতে পারতে হবে যে ট্যুরিজম ফিরবেই। তো এখন আমাদেরকে আসলে প্রিপারেশন নিতে হবে যে যখন ফিরবে তখন কিভাবে বাংলাদেশের নাগরিকরা স্বাচ্ছন্দ্যের সাথে বিভিন্ন দেশে যেতে পারে। তো সেক্ষেত্রে বেশ কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনার দেশে কোভিড এর কি সিচুয়েশন হয় সেটার একটা ইম্প্যাক্ট থাকবে আপনার লোককে টুরিস্ট হিসেবে একসেপ্ট করার ক্ষেত্রে। সেখানে আন্তর্জাতিক মানে কূটনৈতিক তৎপরতা চালানোর বেশ কিছু প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি আজকে একটা নিউজ দেখলাম ঘন্টা দুয়েক আগের, যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা লিস্ট দেওয়া হয়েছে যে 51টা দেশ যারা সেঙ্গেন কান্ট্রির মধ্যে বিনা বাধায় ঘুরোঘুরি করতে পারবে। তো সেই লিস্টে কিন্তু বাংলাদেশ নেই, কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কিন্তু ভারত এবং ভুটান এই দুটো কান্ট্রি আছে। তো ভারতের যেই করোনা সিচুয়েশন, বাংলাদেশেও করোনা সিচুয়েশন কোয়াইট সিমিলার। প্রবাবলি ভারতেরটা একটু আসলে খারাপই, হ্যাঁ জি, একটু খারাপ অবস্থায় আছে। ভুটানের অবস্থা অনেকই ভালো। তো ওরা যদি খারাপ অবস্থা থেকেও লিস্টে থাকতে পারে, আর আমাদের যদি এই করোনা অবস্থায় আমরা যদি না থাকি, তাহলে বুঝতে পারতে হবে ব্যাপারটা শুধু করোনা নয়, এখানে অন্যান্য আরো কিছু আনুষঙ্গিক বিষয় আসলে জড়িত আছে। সেই জড়িত বিষয়গুলোকে বের করে আমাদেরকে আসলে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। বাংলাদেশে যেই ফরেন মিশন গুলো আছে তারা কি আমাদেরকে ভিসা দিবে কিনা, ওই ক্ষেত্রে এখনই কিন্তু আমাদের সুযোগ হচ্ছে, যেহেতু এখন কাজ থেমে আছে, ভিসা গুলো বন্ধ হয়ে আছে, আমাদের কিন্তু এখন সেই এমবাসি গুলোর সাথে আলাপ করার জন্য মানে হাই টাইম। বড় বড় দেশ যেগুলো আছে, সে আমেরিকা বলেছে ভিসা সেকশন বন্ধ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, সবার কিন্তু ভিসা সেকশন ইজ ক্লোজ নাও। কিন্তু কবে খুলবে প্রশ্ন করতে হবে, উত্তর তারা দেবে, তাদের দায়িত্ব। বাট আমাদের এন্ড থেকে তো স্ট্রং কোয়েশ্চেন রাখতে হবে যে দেখেন, এটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য না, প্রবাসী বাংলাদেশিরাও তো অনেক আছেন, তাদের আত্মীয় স্বজনের ব্যাপার আছে, তাদের ভিসারও ব্যাপার আছে। তো সামগ্রিক ভাবে আসলে আমাদের এই এমবাসি গুলোর সাথে যোগাযোগ করতে হবে এখন, সো দ্যাট যখন সিচুয়েশন স্টার্টস গেটিং নর্মাল, কারণ এটা তো শুধু আমার ট্যুরিজম না, যেই দেশের এয়ারলাইন আসছে তারও ব্যবসার ব্যাপার,
ওর দেশেরও ব্যবসার ব্যাপার। আজকে হয়তো আপনার শ্রীলঙ্কা আপনাকে টুরিস্ট হিসেবে নিতে চায়, কিন্তু আপনার যদি টেস্ট কেস, ও যেমন চায়নাতে যে ঘটনা ঘটলো বা জাপানে যে ঘটনাটা ঘটলো, জাপানে কিন্তু স্পেশাল ফ্লাইট যাচ্ছিল, তারপরে কি হলো, একটা স্পেশাল ফ্লাইটে আমাদের 12 জনের মধ্যে 4 জনের করোনা পাওয়া গেল, যেখানে এই 12 জনের 12 জনই কিন্তু সার্টিফিকেট ক্যারি করছিলেন যে ওনারা করোনা নেগেটিভ। তো এটা ইমপ্লাইড এটাই হয় যে 4 জনের যেই সার্টিফিকেটটা ছিল সেটা হয়তো ভুয়া ছিল। তো তখন জাপান কি বললো যে আমাদের ফার্দার নোটিস পর্যন্ত সব স্পেশাল ফ্লাইট উইথ বাংলাদেশ ইজ শাট ডাউন। সেম হ্যাপেন উইথ চায়না। চায়নার 85 জন যাত্রীর মধ্যে 17 জনের করোনা পজিটিভ পাওয়া গেল। তাদের সিভিল এভিয়েশনের নিয়মই হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য নিয়ম না, ওদের সিভিল এভিয়েশন নিয়মই হচ্ছে যদি চায়নাতে কোনো ফ্লাইট আসে উইথ করোনা পজিটিভ কোনো কান্ট্রি থেকে, তাহলে 4 উইকস ওই কান্ট্রির সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ থাকবে। সো আমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমার যে টুরিস্ট প্লেনে উঠছে বা যে যাত্রী প্লেনে উঠছে তার স্বাস্থ্যবিধি মেনে সে উঠছে কিনা সেটা ইনশিওর করা, সহজলভ্য করা, জেনুইন করা, দ্যাটস ওয়ান সাইড অফ ইট। সো দ্যাট যারা জেনুইন ট্রাভেলার আছে, যারা আসলেই আজকে ফ্লাইট ওপেন হলে এই শীতেই হয়তো বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে যেন মানে আমরা বাধা না দিই। সো সেই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি আছে, হেলথ আছে, ফরেন মিনিস্ট্রি আছে, ওরা সমন্বয় করে যদি কাজটা ঠিক মতন করেন তাহলে আমার মনে হয় যে 2021 নাগাদ আউটবাউন্ড ট্যুরিজম শুড কাম ব্যাক টু নর্মাল। শামনু ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিষয়গুলো আসলে পয়েন্ট আউট করেছেন, সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমরা আশা করব এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাদেরকে প্রশ্ন করবেন এবং কোনো কমেন্টস তো করবেনই এবং শেয়ার করবেন, লাইক দিয়ে অন্যদেরকে আসলে জানার সুযোগ করে দিবেন। আমরা জামিল ভাই আপনার কাছ থেকে যদি জানতে চাই, শামনুন ভাই যে বিষয়গুলো আসলে নিয়ে কথা বলছিলেন, যেমন আমরা সেনজেন ভিসার ক্ষেত্রে ওই লিস্টে আমরা যেতে পারিনি, আমরা জাপানের কথা উনি যে বিষয়টা বললেন বা অন্য যেসব দেশের কথা বললেন যে আমরা করোনার যে আমরা সার্টিফিকেটটা নিয়ে গিয়েছি যে আমার আসলে করোনা নাই, কিন্তু তারপরে ওই দেশে যাওয়ার পরে দেখা গেল আমাদের করোনা পজিটিভ, এই যে সেনজেন ভিসার মধ্যে আমরা আসতে পারলাম না এই বিষয়ে, এবং ওই যে আমরা যে সার্টিফিকেটটা নিয়ে যাচ্ছি এটা আমরা ভুল দিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো যদি নিয়ে এটা থেকে উত্তরণের উপায়টা কি বলে আপনি মনে করছেন? হ্যাঁ, সামনের যেটা বলেছেন এটা ঠিকই। আসলে ব্যাপারটা হচ্ছে দুনিয়াতে সব জায়গায় লবিংটা খুবই দরকার। আর বিশেষ করে এখন যে দুর্যোগ চলছে, এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি আমরা বিচার করি তাহলে বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে ইউএনডব্লিউটিও যেটা আছে, জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা, তারা তো পর্যটনের বিশ্ব মুরব্বী। তো তাদের নেতৃত্বে অন্যান্য যত বিশ্ব সংস্থা আছে, আমরা আইএটার কথা বলি, আমরা ডাব্লিউটিটি বলি, বা যত সংস্থা আছে পৃথিবীর সব, ইভেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সবাইকে নিয়ে তারা একটা আপদকালীন সমস্যাগুলো মোকাবিলার জন্য একটা কমিটি করেছে, প্লাস তাদের গবেষক রয়েছে। তার সাথে সাথে হচ্ছে কি, আমরা যাদেরকে বলি, যে একটু আগে আমরা উল্লেখ করলেন, শিপার ভাই উল্লেখ করেছেন, সামনেরও উল্লেখ করেছেন, সব জায়গায় কিন্তু মুড়েলিপনা আছে। আমরা G20 ভুক্ত যে দেশগুলো বলি, তারাই কিন্তু বিশ্বের যে পর্যটন আছে এই পর্যটনের শতকরা প্রায় 80% তারা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা আমেরিকার কথা বলি, আমরা যুক্তরাজ্যের কথা বলি, আমরা জার্মানি বলি, চীন বলি, এই সব মিলে তারা যে G20 দেশ আছে, তো তারা করে কি, তাদের দেশে পর্যটক বেশি আসে এবং তারা পর্যটক অন্য দেশে বেশি পাঠায় এবং তারা বৈদেশিক মুদ্রাও বেশি আয়োজন রোজগার করে। তো তাদের মাথা ব্যথাটা বেশি, তারা কিন্তু বসে নাই। সেখানে একটা ইউএনডব্লিউটি একটা লবিং এর ব্যবস্থা রেখেছিল, যেটা সামনের উল্লেখ করলেন, যেটা আমরা করতে পারিনি। সেখানে প্রতিনিয়ত কিন্তু ওরা বলেছে যে করোনার ক্ষেত্রে যেরকম আমরা বলছি টেস্ট 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 টেস্ট, ঠিক ট্যুরিজমের ব্যাপারে তারা বলছে ডায়লগ 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 ডায়লগ। এই ডায়লগটা কোথায় চলবে? আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এবং ইউএনডব্লিউটিও, তারা যে কমিটি করেছে তাদের সাথে লিয়াজো করে, লবিং করে, সেখানে ডায়লগ চলবে এবং আমাদের দেশেও ডায়লগ চলবে। কিন্তু আমরা সেই কাজটা করতে পারিনি। আমাদের কূটনৈতিক ব্যর্থতা বলি আর আমরা পর্যটনের প্রশাসনিক ব্যর্থতা বলি, আমরা ওই লবিংটা ঠিক মতো করতে পারিনি, বাংলাদেশকে সেখানে খুব ভালোভাবে প্লেস করতে পারিনি। তো যার জন্য আমাদের এই দশা হয়েছে। এবং সেটা কিন্তু আন্তর্জাতিক শুধু প্রেক্ষাপট বলবো কেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটও যদি বলি, কারণ এখানে শিবর ভাই আছেন বা সামনুর আছেন, ওনাদের সাহস আছে, কিন্তু কতজন পর্যটন কর্মী আমাদের দেশে আছে যে তারা সাহস করে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে? আবার যারা বিনিয়োগ করেছে তারা কতজন প্রতিষ্ঠান বা কতজন বিনিয়োগকারী শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে? তো তাদেরকে কি সাপোর্ট দিতে হবে, সেই নির্দেশনাগুলো, সেই পরামর্শগুলো কিন্তু ওই বিশ্ব প্রেক্ষাপটে গোটা বিশ্বের
যত সমস্যা আছে সবগুলো যাচাই বাছাই করে কে কি করতে পারবে না পারবে ওইগুলো তারা যাচাই বাছাই করে তারা কিন্তু বিশ্ব পর্যটন সংস্থা যেটা আছে তারা ওইখান থেকে কিন্তু নির্দেশনাবলী বা পরামর্শবলী দিচ্ছে যে কি করতে হবে, অর্থাৎ আমাদের সরকারকে কি করতে হবে, আমাদের বেসরকারি খাতকে কি করতে হবে, এবং যে সরকার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো যেমন আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে, আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, এবং বিশেষ করে সবাই মিলে কি করবে কি করণীয় সবকিছু কিন্তু তারা খোলামেলা বলে দিয়েছে। আমি ইদানিং অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটা সিরিজ হয়তো আপনারা দেখেছেন, আমি লিখে গেছি, একদম পরিপূর্ণভাবে লিখেছি। তো আমি লিখে যাব এটা তো আমার দায়িত্ব, আমি আমার থেকে করেছি, কিন্তু সরকারি পক্ষ যারা আছে, এত মানুষ আছে, এত লোকবল আছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, সরকার এই যে বাজেটে দেখেছেন ৩,৬০০ কোটি টাকা পর্যটনের জন্য বরাদ্দ, কিন্তু আসলে তো এটা পর্যটনের জন্য না। তো যাই হোক, এই যে মানুষ পালছে সরকার, এই যে প্রশাসন আছে, তাদের তো কাজ এইগুলো যে তারা লিয়াজো করে আমাদের যে বিশ্ব প্রেক্ষিত যেটা আছে সেখানে আমাদের লবিং করে আমাদের অবস্থাটা একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেটা বলেছি যে আমরা নিউ নরমাল বলা হচ্ছে, যে আমরা একটা নতুন বিশ্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি। তো বাংলাদেশ তো বিশ্বের মানচিত্রের বাইরে নয়, বাংলাদেশ থেকে মানুষ বাইরে যাবে, বাইরে থেকে মানুষ এদেশে আসবে, কিন্তু সেই সুযোগটা তো সৃষ্টি করে দিতে হবে, এবং সেইটা সৃষ্টি করার জন্য দেশের ভিতরে যেভাবে আমাদের কাজ করতে হবে দেশের বাইরেও কাজ করতে হবে। বলা হচ্ছে যে পর্যটনটা কিন্তু প্রথমে অভ্যন্তরীণ পর্যটন যেটা আমরা বলি, অর্থাৎ ডোমেস্টিক ট্যুরিজম, সেটা দিয়ে শুরু হবে। কারণ মানুষ তো ঘরে বসে থাকতে পারবে না, এই যে আমরা এখন মানুষকে ঘরে রাখতে পারছি না, শুধু যে তার এই শ্রমের জন্য বা তার রুটি রোজগারের জন্য বেরিয়ে যাচ্ছে তা না, কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন বা আছে, অনেকেই আছে বলছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি ঘরে থাকতে পারছি না। এটা হিউম্যান নেচার, এটা মানুষের প্রকৃতিগত, এটা মানুষ হবেই এটা। তো এটা মানুষের এটা ইনস্টিংক্ট, এটা সহজাত, এটা শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীর সব দেশেই হচ্ছে। তাহলে যখন এই নিউ নরমালটা হবে, আমি আজকে একটু আগে যে খবরটা পেলাম যে বলা হচ্ছে যে অক্সফোর্ড অনেক এগিয়ে গেছে, চীনারা অনেক এগিয়ে গেছে ভ্যাকসিনের ব্যাপারে। তো ভ্যাকসিন তো এসে যাবে, অনেক আগেই এসে যাবে, এবং মানুষ খুব দুর্দান্ত কিন্তু মানুষ বেরিয়ে পড়বে। কিন্তু সেখানে যদি আমরা ওই প্রতিযোগিতায় টিকতে না পারি, আমাদের প্রস্তুতি যদি ওই না থাকে, তাহলে তো আমরা অভ্যন্তরীণ পর্যটন যেটা বলে সেখানেও মার খাবো, আবার আন্তর্জাতিক পর্যটনেও মার খাবো। আন্তর্জাতিক পর্যটন তো সামনের যেটা বহির্গামী আউটবাউন্ডের কথা বললেন, আবার তো আমরা ইনবাউন্ডেরও আশা করছি। আমার যদি দেশের পরিস্থিতি, আমার যদি দেশের পর্যটন অবকাঠামো, আমার দেশের যারা পর্যটন কর্মী, আমার দেশে যারা বিনিয়োগ করে পর্যটন প্রতিষ্ঠান আছে, তাদেরকে যদি আমি রক্ষা না করি, আমার পর্যটন কেন্দ্রগুলো বা আমার পর্যটক গন্তব্যগুলো যদি রক্ষা না করি, তাহলে তো হবে না। এখন আমরা বলছি এসওপি করেছি, তো এসওপি তো গোটা বিশ্বের সব দেশই করছে, এসওপি করাই তো শুধু যথেষ্ট না। এসওপি তো হচ্ছে স্বাস্থ্যবিধি বা অন্যান্য আচরণবিধি, কোনগুলো আমরা মানবো এবং আমরা বিভিন্ন এলাকায় চলাফেরা করবো, এবং বিশেষ করে পর্যটক গন্তব্যগুলো। কিন্তু পর্যটক গন্তব্য তো বাঁচাতে হবে, আমার পর্যটন কর্মী তো থাকতে হবে, ওরা যদি না থাকবে তাহলে সেবাটা কে দেবে? আমার যদি আজকে শিবার ভাইয়ের মতো যারা বিনিয়োগ করেছেন, যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট করেছেন, ট্রাভেল এজেন্সি আছে, ট্যুর অপারেটর আছে, বিনোদন প্রতিষ্ঠান আছে, তাদেরকে যদি রক্ষা না করা যায়, তাহলে তো সার্বিকভাবে আমার পর্যটনে এমনিতেই আমাদের অবস্থা ভালো না, তাহলে তো পর্যটনে সার্বিকভাবে আরেকটা ধস নামবে। তো আমরা শুধু বসে বসে কল্পনা করলে তো হবে না, আমাদের কাজ করতে হবে। তবে আমি আশাবাদী, এখনো সময় আছে, যদি আমরা খুব সিরিয়াস হয়ে আমরা সরকারি খাত এবং বেসরকারি খাত সবাই যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি এবং একে অন্যকে সাহায্য করি, তাহলে পর্যটনের সাহায্য হবে। এবং আমরা মনে করি যে ওই যে আন্তর্জাতিকভাবে আমরা পিছিয়ে পড়েছি, সেটা এখনো গোছানোর সময় আছে, তবে সে দায়িত্ব সরকারকেই নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জামিল ভাই। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আশা করব অবশ্যই আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এবং আমাদের আজকের যে আমরা সিলেট পিডিয়ার যে লাইভগুলো আমরা সম্প্রচার করে থাকি, আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আছেন লতিফ ট্রাভেলস এবং ফাবিয়া টি, সহযোগী হিসেবে আছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন আহমেদ, শাহ মুস্তাকিম আলী প্রিন্স এবং স্টার মুভমেন্ট বাংলাদেশ। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, আপনারা আমাদের সাথে থাকেন বলেই আসলে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করে যেতে পারি। আমি শিপারাব ভাই, আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাইবো যে আমরা জানি যে হজ মৌসুমে তো ফ্লাইটের একটা আধিক্য থাকেই সারা ওয়ার্ল্ড থেকে। যেমন আমরা গত বছর যদি আমরা দেখে থাকি যে আন্তর্জাতিকভাবে টোটাল ৮৩ লক্ষ মানুষ হজে গিয়েছিলেন, এর মধ্যে ৬০ লক্ষ মানুষ উমরা করতে গিয়েছেন।
এবং এই বাংলাদেশ থেকে আসলে একটা বড় একটা অংশ মানুষ হচ্ছে হজে যান, এবং হজের ক্ষেত্রে যে বড় একটা আপনারা যে ব্যবসা করে থাকেন এয়ারলাইন্স বিজনেস হয়ে থাকে। এবং আপনি যেহেতু সিলেট থেকে বিজনেস করেন, সিলেটের কিন্তু আমাদের প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এবং এই যে সময়টা যাচ্ছে এই সময়ে প্রবাস থেকে অনেকে আসেন এবং অনেকে আসলে প্রবাসে যান। এই যে আপনার টিকেটিং এর যে একটা বড় একটা বিজনেস ছিল করোনাকালীন সময়ে, যে এই বিজনেসটা যে হচ্ছে না, এটা ক্ষতির পরিমাণটা কেমন, এবং এটা আপনাদেরকে রিকভারি করতে কেমন সময় লাগবে? আমি একটু শামনুন ভাই রেফারেন্সে চলে যাচ্ছি। আমরা ট্যুরিজম করতে গেলে এয়ার কানেকশনের দরকার। এই যেটা জাপানে হয়েছে, আমাদের যে করোনা সার্টিফিকেটের যে ইয়েটা ছিল, আমি মনে হয় এখানে সরকার একটা ভূমিকা নিতে পারতো, যে যে বা যারা এটা করেছে এটাকে ফাইন্ড আউট করে এইটাকে কিন্তু সবার কাছে জানানো উচিত ছিল। যদি আসলে হয়ে থাকে এটা 2 নম্বর, তাহলে কেন আমরা পানিশমেন্টের আওতায় আনলাম না? এতে যে এটা যদি করে থাকে একটা গ্রুপ বা একজন লোক, তাহলে পরবর্তী যারা আছে এরাও কিন্তু সুযোগের সন্ধানে থাকবে, কারণ এটা করলে কোনো কিছু হচ্ছে না। আপনি যেটা বলতেছেন উমরার ব্যাপারে আমি একটু রেফারেন্স দেই। আমাদের দেশ থেকে কিন্তু আগে উমরা আপনি দেখেন 1 বছর বন্ধ ছিল ডিউ টু এইখান থেকে যারা উমরায় যেত, সব জায়গায় ভালো এবং মন্দর মিশ্রণ আছে, সেটা ব্যবসায়ী হোক, আমলাদের মধ্যে হোক, আর যে জায়গায় হোক। তখন হতো কি, উমরাতে গিয়ে মানুষ থেকে যেত। তারপর কি হলো, এটাকে সরকার খুব স্ট্রংলি নিল। এখন দেখেন আমাদের জন্য উমরা একদম উন্মুক্ত হয়ে গেছে, যাচ্ছে, থাকতেছে না কেন? ডিউ টু যারা পাঠাচ্ছে এর মধ্যে 2-1 জন কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের যে ভাবমূর্তি এটা পুরোটা নষ্ট হয়ে যেত। সরকার স্ট্রংলি এটাকে হাত দিয়েছে, এটাকে সাকসেসফুল হয়েছে। আমার মনে হচ্ছে যেহেতু জাপানে এই জিনিসটা ধরা পড়েছে, আমরা কিন্তু ফ্লাইট এখন আপনি জানে কাতার এয়ারওয়েজ হচ্ছে, এমিরেটস হচ্ছে, খুব সম্ভবত টার্কিশ বোধহয় 7 তারিখ থেকে হবে, আরো অন্যান্য ফরেন ক্যারিয়ার যেগুলো আসবে। এখন যদি কোনো না কোনো ভাবে আমাদের এই জিনিসটার প্রক্রিয়াটা বেড়ে যায়, তাহলে দেখবেন এই ফ্লাইটটাও বন্ধ হয়ে যাবে। ফ্লাইটটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেইটাকে উত্তরণ করার পথ করতে গেলে শুধু আমরা যে একা করব এটা না, এখানে কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। এখনই খেয়াল দিতে হবে যাতে আমরা এই কোভিড-19 কে নিয়ে যাতে কোনো সার্টিফিকেট বা কোনো কিছুতে আমরা জড়িত না হই। যারা জড়িত হবে, যেভাবে আপনি লিবিয়ায় দেখেছেন, এখন কিন্তু যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর হস্তে দমন করছে, এইটা না করলে আমরা কিন্তু বিদেশের সাথে আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যেটা আপনি বলেছেন সেনজেন ভিসার ব্যাপারে, এখানে যেটা বলেছেন বিদেশে আমাদের যে এমবেসি গুলো আছে, এদেরকে কিন্তু দূতাবাসগুলো আরো সক্রিয় হতে হবে। না হলে কিন্তু আমরা বিদেশ থেকে আস্তে আস্তে আলাদা হয়ে, শুধু যে পর্যটন হবে না, আমাদের যারা এখানে অনেক প্রবাসী, বিশেষ করে যারা প্রবাস এরা এখানে বিনিয়োগ করেছেন, তাদেরকে এখানে আসতে হবে। এখন আসা যাওয়ার পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আবার বিনিয়োগ করাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে যারা এখন বর্তমানে বিদেশে আমাদের শ্রমিকরা দেশে এসেছেন, এদেরকে কিন্তু আবার ফিরাইয়া নেওয়ার জন্য যে জিনিস করতে হবে, সেখানে কিন্তু আমরা যদি সঠিকভাবে কাজ না করি, আমাদের যে সহযোগিতা, বিশেষ করে এখানে রিক্রুটিং এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি আছে, আমাদের যদি সম্মিলিতভাবে আমরা কাজ না করে, এবং বিশেষ করে যেটা জামিল ভাই বলেছেন, বিদেশের যারা দূতাবাসগুলো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এবং এই পালনের ব্যাপারে আমাদের মনিটরিং থাকতে হবে। যদি মনিটরিং না থাকে, তাহলে কিন্তু আমরা আবার সেই যে হয়তো যাব, সেইটা আগে আর পরে হবে। তো আমি যেটা আপনি বলেছেন হজের ব্যাপারে কতটুকু ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ আসলে এখনো যেটা আমাদের এই বছর যেহেতু হয় নাই, আমরা যেহেতু করতে পারতেছি না, বিমান তো আমাদের অর্থনৈতিকভাবে আমি বললাম তো অনেক ক্ষতি হয়ে গেছে। আর হজের ব্যাপারে যেটা হয়েছে, আমরা এবছর যেহেতু হচ্ছে না, আমরা তো অনেকে আছেন হজ, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশন হাব, আমাদের সেন্ট্রালি আমাদের হাবের মহাসচিব, হাবের সভাপতিরা আছেন, তারা এটাকে নির্ণয় করার জন্য এখন চলতেছে। আমি দেখেছি কিছু কিছু সময় আছে যে হজ এজেন্সিগুলা গত কয়েকদিন আগে এইটাও করতেছেন, যে টিকে থাকার জন্য যেটা প্রণোদনা নামে একটা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কি সবাই পাচ্ছি? সবাইকে পাওয়ার মতো ইয়ে হচ্ছে? মনে হয় এখানে একটু আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট শেখ ফজলি ফাহিম দেখছি স্ট্রংলি বলেছেন যে যে ব্যাংকগুলা এখানে যদি আন্তরিক না হয়, তাহলে কিন্তু আমরা যেটা যারা পাওয়ার তারা পাবো না, না পেতে গেলে কিন্তু আস্তে আস্তে আমরা বিলীন হয়ে যাব। সুতরাং এখানে কিন্তু সরকার ব্যাংক মিলে যাতে আমাদের একটা অ্যাসোসিয়েশনের থ্রুতে, যেমন আমাদের টুয়াব আছে, আমার টুয়াবের যারা আছেন এখানে, টিটাপ টুয়াব, এরা কিন্তু বলতে পারবে যে কারা এটার সাথে ছিলেন, কারা অ্যাকচুয়াল ক্ষতিগ্রস্ত হয়েছেন। আটাব আছে, ট্রাভেল এজেন্সিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাব আছেন, তাদেরকে সম্পৃক্ত করে
যদি আমরা একত্রিতভাবে এখনই কাজ আরম্ভ করতে না পারি, তাহলে আমাদের জন্য আমার মনে হয় ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে একান্ত কষ্টকর হয়ে যাবে। আর সিলেট অঞ্চলে, যেহেতু আমি সিলেটে আছি বা আমি সিলেটের ব্যবসায়ী, সিলেটে যে পর্যটন শিল্পর যে বিকাশ গোটা আরম্ভ হয়েছিল, আপনি জানেন অনেক প্রবাসীরা এখানে বিনিয়োগ করেছেন, এবং ট্যুরিজমের জন্য যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আমাদের ন্যাচারালি আল্লাহর দ্বারাই তৈরি ছিল, আমাদের কিন্তু এখানে খুব বেশি ইনভেস্ট করতে হয় নাই। বিশেষ করে এখন এইটার সাথে ট্যুরিজমের সাথে একজন নৌকা মাঝি থেকে একদম আমাদের যারা এর বিমানের টিকিট বিক্রি করতেছি বা ট্যুরিজম করতেছি, এখানে হাজার হাজার লোক বেকার হয়ে পড়ে আছে। এখানে যদি দ্রুত আমরা সংগঠনের মাধ্যমে আমাদের যেটা ব্যবসায়িক সংগঠনগুলো আছে তাদের সম্পৃক্ত করে যদি আমরা এইটাকে উত্তরণ না করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের জন্য বেশ কষ্টকর হয়ে যাবে। আমরা আশা করব সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে, এইটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু আমরা যৌথ মিলিতভাবে কাজ করতে হবে। যদি আমরা মিলিতভাবে কাজ করি, হজ, উমরা, ট্যুরিজম সবগুলো আমরা আস্তে আস্তে করে করতে হবে। আর বিশেষ করে এখানে কিন্তু প্রচুর বিদেশি যারা শ্রমিকরা ছিল, তাদেরও যদি না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা সব দিক থেকে আটকা পড়বো। আমরা আশা করব এদিকে সরকার যেভাবে নজর দিয়েছে আমরা মিলিতভাবে কাজ করব বলে, আমরা কাজ করতে পারলে এইটা থেকে আমরা যত তাড়াতাড়ি আমাদের কাজ আরম্ভ হবে তত তাড়াতাড়ি উত্তরণ হবে। এবং এইটা এইভাবে থাকবে না, আমি জামাল ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতেছি বা বলবো আমরা, যে কোভিড-19 বলে বলে যদি আমরা ঘরের কোণে বসে থাকি তাহলে কিন্তু আমরা এটা থেকে বের হতে পারবো না। আমরা অবশ্যই আমাদের রুটি রুজি বা আমাদের অবস্থান বা আমাদের অস্তিত্ব টিকার জন্য আমরা কাজ করতে হবে। সেইখানে সরকার আমাদের সাথে হাত মিলিয়ে যদি কাজ করেন, আমি মনে করি এটা খুব তাড়াতাড়ি সহজভাবে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আশা করব অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দিবেন। আমাদের লাইভের শুরুতেই আমাদের জহিরুল চৌধুরী শিলু ভাই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের এখানে সাদিকুর রহমান সাকি একটা প্রশ্ন করেছেন, এটা আমরা আমাদের জামিউল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। আব্দুল মুতালিব, উনি প্যারিস ফ্রান্সে থাকেন, উনি একটি প্রশ্ন করেছেন। এবং আজাদ আলী বলছেন, উনি একজন ডেন্টিস্ট, বলছেন সিলেট পিডিয়া অতিথিদেরকে ধন্যবাদ, আলোচনা অনেক ভালো হচ্ছে। আমি শামনুন ভাই, আপনার কাছ থেকে একটা বিষয় আমি জানার চেষ্টা করব। এটা আব্দুল মুতালিব, উনি প্যারিস ফ্রান্সে যিনি থাকেন, উনি বলছেন ইউরোপের বিভিন্ন দেশে জুলাই এবং আগস্ট মাসে স্কুল, কলেজ এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এই জন্য এখানকার অনেকেই এই সময় হলিডের জন্য দেশের বাইরে দেশে যেতে চান, এবং আমরা বাংলাদেশিরাও ওই সময়ে দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকি। বর্তমানে করোনা ভাইরাস কালীন সময়ে বাংলাদেশে যাওয়ার জন্য বিমান চলাচল স্বাভাবিক হবে কিনা এবং বাংলাদেশ এয়ারপোর্ট হয়রানি মুক্ত হবে কিনা, এই বিষয়ে যদি একটু বলেন। পাশাপাশি আপনি দেশের মধ্যে আপনি যে পর্যটন নিয়ে কাজ করেন, আপনি শুধু আউটবাউন্ড না ইনবাউন্ড কাজগুলো করেন, এই বিষয়টা জানতে চাচ্ছি, এটা ফিউচারটা কি যদি বলেন। সো বেসিক্যালি দুইটা, আমি আগে যিনি প্রশ্নটা করেছেন তার প্রশ্নের জবাবটা দিয়ে দেই। উনি যেটা জানতে চাচ্ছেন যে সামারে ওনারা আসেন, এই সামারে বাংলাদেশে না আসাই, সামার তো শুরু হয়ে গেছে, এই সামারে বাংলাদেশে আসাটা প্রবাবলি একটু ডিফিকাল্টি হবে, কারণ ফ্লাইটের ইটস এ প্র্যাকটিক্যাল গ্রাউন্ড, হ্যাঁ, যেখানে ধরেন আগে সপ্তাহে 21টা ফ্লাইট এমিরেটস অপারেট করতো, এখন ওরা সপ্তাহে 3টা ফ্লাইট করছে। তো এটাই দ্যাট ইজ দি রেশিও, হ্যাঁ। তো কাতার এয়ারওয়েজ এর ব্যাপারটা তাই, টার্কিশ এখন শুরু করতে পারেনি, বেসিক্যালি ইউরোপ থেকে যে এয়ারলাইন গুলোতে আমাদের যাত্রীরা আসেন, সো ফ্লাইটের সংখ্যা কম আছে। এট দ্য সেম টাইম উনি একটা কথা বলেছেন যে যাত্রী হয়রানির কথা বলেছেন আমাদের এয়ারপোর্টে। এই ব্যাপারে একটা জিনিস আমি বলবো, প্রথমে একটু ক্লিয়ার করে বলা ভালো, সেটা হচ্ছে যে আসলে আমার কাজের ক্ষেত্রে, কাজের সুবাদে বিভিন্ন এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স করার আমার সুযোগ হয়েছে, হ্যাঁ, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। এবং এই কোভিড এর মধ্যে আমি কিন্তু 19 তারিখ লন্ডন থেকে দেশে এসেছি, হ্যাঁ, মানে আমার 19শে মার্চে। সো আমি কিন্তু এই কোভিড কালীন অবস্থাতেও আমি বিভিন্ন দেশের লন্ডন এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট এবং ঢাকা এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স করেছি। আমি বলবো ঢাকা এয়ারপোর্ট একটা হয়রানির জায়গা, এইটা ভাবার আর কারণ নেই, কারণ অ্যাটলিস্ট অ্যারাইভেলে আপনার মেডিকেল চেক করে, ইমিগ্রেশন করে, লাগেজ কাউন্টারে যাওয়া পর্যন্ত আমি কোনো হয়রানির শিকার হইনি, সেই অভিজ্ঞতার আলোকে বলছি। আমার 20-22টা অ্যারাইভেলের, গত 20টা অ্যারাইভেলকে যদি আমি স্যাম্পল হিসেবে নেই, এর মধ্যে 18তে আমার কিন্তু অভিজ্ঞতা ছিল ভালো। সেই জন্য ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি, যাত্রী হয়রানির ব্যাপারটা ঢাকা এয়ারপোর্টে কমেছে আগের চেয়ে, হ্যাঁ, তো ওই ভয় পাওয়ার দরকার নেই। তবে কেউ যদি দেশে আসেন তাহলে সবার আগে বুঝতে পারতে হবে বাংলাদেশ থেকে কি কি নিয়ম দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে আপনি 72 ঘন্টার মধ্যে
COVID-19 টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে প্লেনে উঠবেন। এখন 72 ঘন্টার মধ্যে আপনি রিপোর্ট করাতে পারবেন কি পারবেন না সেটা আপনি যে দেশে আছেন সেটার উপর ডিপেন্ড করবে। এখন আপনার ফ্লাইট যদি হয় মানডেতে আর ওখানে যদি স্যাটারডে আর সানডে হয় সরকারি ছুটি, তাহলে আপনি 72 ঘন্টার মধ্যে কিভাবে এই টেস্ট করবেন সেটা আসলে আমার দেশের সরকারকে আবার চিন্তা করে দেখতে পারতে হবে, বুঝতে পারতে হবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। আপনি যদি সার্টিফিকেট ছাড়া আসেন তাহলে আপনাকে নিয়ম বলছে আপনাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তো ডিটেলে আমি যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের সরকার এবং যারা ব্যবসা করেন, কারণ সরকার তো ব্যবসাটা করে না, সরকার নিয়মটা করে। তো ব্যবসা যারা করেন, যারা এই অন দ্য গ্রাউন্ড যারা এই অভিজ্ঞতাগুলো করছেন, এই জিনিসগুলো তথ্যগুলো সরকারকে দিয়ে সরকারকে সহায়তা করতে পারতে হবে, সো দ্যাট সরকার ঠিক সিদ্ধান্তটা নিতে পারে। 72 ঘন্টার ব্যাপারটা আমার কাছে বোধগম্য আসলে হয় না। অ্যাট দ্য সেম টাইম এয়ারপোর্টে কেন ইনস্ট্যান্ট টেস্টিং এর ব্যবস্থা করা যাবে না সেটাও আমি জানি না আসলে। সো এই ধরনের জিনিসপত্র যখন শুরুতে মেসাকার হয়েছিল বাংলাদেশে, কিছু ফেসবুকে ভাইরাল হলো এভরিথিং, অনেস্টলি স্পিকিং আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে নেমেছি আই ফাউন্ড ইট কোয়াইট ইন অর্ডার। এই যেদিন আমি ফ্লাইটে এসছি ঢাকায়, সেদিন ইউকেতে হিথ্রো এয়ারপোর্টে 11টা ফ্লাইট নেমেছে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইটালি। 11টা ফ্লাইট ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইটালি, তখন ইটালিতে খুব বাজে অবস্থা, এবং 11টা ফ্লাইটের প্যাসেঞ্জার একজনও কোনো ধরনের পরীক্ষা ছাড়া ইউকেতে প্রবেশ করেছে। এই দিস ওয়াজ ইন বিবিসি নিউজ যে 11টা ফ্লাইট আজকেও ইটালি থেকে এসছে উইদাউট এনি টেস্টিং, ইউকেতে লোকজন ঢুকে পড়েছে, এবং ইভেন্চুয়ালি ইউকেতে কোভিড এর সিচুয়েশন কি হয়েছে আমরা সবাই দেখতে পেরেছি। সেই তুলনায় তো আসলে বাংলাদেশে এয়ারপোর্ট দেরিতে হলেও কড়াকড়ি করে আটকানো হয়েছে। তো আমি প্রবাসী যে ভাই আসতে চাচ্ছেন তাকে বলবো যে আপনি আগে নিয়মটা দেখে নেন, দেখে আপনি যদি কোভিড পজিটিভ নেগেটিভ সার্টিফিকেট নিতে পারেন তাহলে আপনি আসেন। আর ব্যক্তিগতভাবে আমি আমার আত্মীয় যদি কেউ জিজ্ঞেস করেন এখন আসবো কিনা, আমি বলবো একটু সময় দাও, এই শীতের পরে আসো, তাহলে বোধহয় আপনার জন্য, কারণ আসার পর আপনাকে কোয়ারেন্টাইন থাকতে হবে। আপনি হয়তো 10 দিনের ছুটি নিয়ে আসবেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনি 14 দিন কোয়ারেন্টাইনে থাকবেন। তা আপনি কোয়ারেন্টাইনে থেকে কিভাবে দেখা করবেন? তখন আপনি স্বাস্থ্যবিধি অমান্য করবেন। তো এই জিনিস না করে বরং একটু অপেক্ষা করুন, দেখেন সিচুয়েশন কি হয়। আমরা যেহেতু এখনো এক রাইজ আছে, আমাদের কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ডটা শুরু হয়নি করোনা বিস্তারের। হ্যাঁ, করোনাকে ফাইট করতে হবে, করোনার এগেইনস্টে সাহসী হতে হবে, কিন্তু করোনার ব্যাপারে কাণ্ডজ্ঞানহীন হওয়া যাবে না। হ্যাঁ, ওটাকে আমলে নিয়ে আসলে আগাতে হবে। আর দেশের ভবিষ্যতের কথা যেটা বলছেন, সেই ক্ষেত্রে আমার এখানে অভিজ্ঞতার আলোকে তো শিপার ভাই, জামিল ভাই অনেক বেশি, ওনাদের সহই আমি বলবো, ওনারাও হয়তো এখানে অ্যাড করতে পারবেন। আসলে বাংলাদেশে পর্যটনের বিস্তারের ক্ষেত্রে সরকারের ভূমিকা কি ছিল? ছিল না কিন্তু বলছি না, কি ছিল আসলে? করোনা শুরু হওয়ার আগে বাংলাদেশের নেহায়েত পর্যটন খাত থেকে ইনকাম কি ছিল? কিসের জন্য এই জায়গায় আমরা এসছি? কারা এখানে এই স্পিডটাকে ত্বরান্বিত করেছে? সরকারের একটা ভালো দিক কি ছিল, কক্সবাজারে একটা শৈবাল হোটেল করেছে, প্রেজ করার মতন একটা কাজ করেছে। সেটা কবে করেছে? তো সেটা করারও কিন্তু 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদেরকে বুঝতে পারতে হবে, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, বাংলাদেশ ট্যুরিজম পার্সপেক্টিভে আসলে কোথাওই অবস্থান করছিল না। আমরা অর্গানিক ভাবে কোনো মতে উই ওয়ার জাস্ট দেয়ার। ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, স্পোরেডিক ইনভেস্টমেন্ট হয়েছে, যার সুফল আমরা পাচ্ছিলাম, তবে আমরা যা পেতে পারতাম তার তুলনায় আমরা অনেক পিছিয়ে ছিলাম। একটু আপনাকে চিন্তার খোরাক দিয়ে দেই, বাংলাদেশে 4000 বছর আগে বিশ্ববিদ্যালয় ছিল, ওইটাকে আমরা বিক্রি করতে পারিনি। হ্যাঁ, বাংলাদেশে এখনো প্রাইম ট্যুরিজম প্রোডাক্ট হচ্ছে লংগেস্ট আনব্রোকেন সি বিচ উইচ ইজ কক্সবাজার। উইথ অল ডিউ রেসপেক্ট টু কক্সবাজার, একটা মানুষ যখন বাসায় বসে চিন্তা করে আমি একটা বিচে বেড়াতে যাব, তখন ও তো কল্পনাতে একটা বিচের ছবি আঁকে। তো সেই ছবি যখন আঁকে তখন সে চাইবে তার ধুধু সাদা বালুর যে বিচটা সেইটা দেখে, নীল পানি দেখে, সে তার রিসোর্টের রেটটা দেখে, সে তার ওখানকার সেফটি সিকিউরিটি দেখে, ওখানকার এনভায়রনমেন্টের কথা চিন্তা করে। এই সব পার্সপেক্টিভ চিন্তা করলে আপনার আশেপাশে যে বিচগুলো আছে, বালি আছে বা আরো কয়েকটা 4-5টা বিচ আছে, তার সাথে কম্পিটিটিভ নিসে আপনি আসলে কোথায় দাঁড়ান? আপনি কি বেস্ট বিচ? আপনি আসলে না। তো বাংলাদেশে যখন প্রোডাক্ট আইডেন্টিফাই করা হয়েছে যে এইটা আমার ট্যুরিজম প্রোডাক্ট, সেইটাকে কিন্তু অনেক ইউনিক হতে হবে। আমি তো বলতেই থাকি যে আমার হয়তো পয়লা বৈশাখী আমার প্রোডাক্ট, আমি জানি না, বাট এত এত মানুষ এত কম জায়গায় কিভাবে থাকে সেটাকেও ঠিক মতন প্যাকেজ করতে বলে প্রবাবলি প্রোডাক্ট। আমার যে ফেস্টিভ্যাল গুলো হয়, দিজ আর ইউনিক। ইভেন আই ডোন্ট নো, মেবি ইজতেমা ইজ মাই প্রোডাক্ট,
ইজতেমার জন্য অলরেডি 1 লাখ লোক বাংলাদেশে আসে ফর লাস্ট, মানে সরি 1 লাখ লোক জড়ো হয়, হাজার হাজার লোক আসে ফর লাস্ট ফিউ ইয়ার্স। তো এই যে মানুষগুলো আসছে, আপনি তো ওকে শুধু ফ্যাসিলিটেট করবেন। আপনি যেই লোকই বাংলাদেশে আসছে তাকে যদি ফ্যাসিলিটেট করেন, তাকে যদি আপনার অ্যাম্বাসেডর বানিয়ে কাজ যে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নয়ন সম্ভব। বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে আমি বলবো যে রিবিল্ড না, এখানে আসলে রিস্টার্ট করা লাগবে। বাংলাদেশ সরকার অলরেডি একটা প্ল্যানের কথা আমি গত 5 বছর ধরে ইটস অন রেকর্ড, কয়েকটা টিভি চ্যানেলের শোতেই আছে যে আমরা বলেই যাচ্ছিলাম যে আমাদের একটা প্ল্যান দরকার, লং টার্ম, মিড টার্ম এন্ড শর্ট টার্ম, এবং এগুলা কারা ইমপ্লিমেন্ট করবে সেটা থাকতে হবে। পর্যটন ক্ষেত্রে যখনই কোনো প্ল্যান হবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, পর্যটন কমার্শিয়াল সেক্টর, তাই না? তো এখানে আসলে বেশ কয়েকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। একটা আছে কান্ট্রি ব্র্যান্ডিং, যেটা নিয়ে আমরা আলাপ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংটা আসলে বলতে গেলে নাই। তত্ত্বাবধায়ক সরকার আমলে বিউটিফুল বাংলাদেশ নামে একটা কান্ট্রি ব্র্যান্ডিং লঞ্চ করা হয়েছিল, ওইটা নিয়েও অনেক অনেক গল্প আছে, বাট বিউটিফুল বাংলাদেশ ডাজ নট সে এনিথিং। সো সেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্যুরিজম সেক্টরকে শক্ত হাতে ধরে আমাদের একটা প্ল্যান করতে হবে, এবং আমাদেরকে কমার্শিয়ালি যে ভাই এই যদি আমার প্ল্যান হয়, আমি যদি আগামী 5 বছরে 100 কোটি টাকা এখানে ইনভেস্ট করি, তাহলে 5 বছর পরে আমি এখানে 500 কোটি টাকার বেনিফিট পাবো। সেই ধরনের যদি কমার্শিয়াল গোল সহ প্ল্যান করা যায়, যেখানে যারা নীতি নির্ধারক আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া হবে, তারা ভালো করলে কিভাবে তাদেরকে এপ্রিসিয়েট করা হবে, এবং তারা ফেল করলে কিভাবে তাদেরকে এক্সপ্লেনেশন কল করা হবে, সেই জিনিস যদি দাগ কেটে না দেওয়া হয়, তাহলে পর্যটনকে আসলে সুন্দরভাবে ফিরিয়ে আনা ডিফিকাল্ট হবে। এইটা হচ্ছে ভবিষ্যতের কথা বললে, যে বাংলাদেশের আপনার পোটেনশিয়াল আছে, অনেক কিছু করার আছে, প্ল্যান করব আমরা, প্রোডাক্ট আইডেন্টিফাই করব, ঠিক মতন কাজ করব, সেটা একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে এই মুহূর্তে কি করণীয়। এই মুহূর্তে আসলে যারা অলরেডি, যেটা জামিল ভাই বললেন সেভাবে বললেন, যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছে, যাদের কর্মীদের সালমান ভাই, বেতন, জি আমরা কি এইটা কি এই মুহূর্তের করণীয়টা একটু পরের পার্টে আসি? আমরা বেশ কিছু প্রশ্ন চলে আসছে, আমরা প্রশ্নতে যাই। আমরা, আপনি যখন পরবর্তীতে কথা বলবেন আমরা এই বিষয়ে যাব। জামিল ভাইয়ের কাছে হচ্ছে দুইটা প্রশ্ন আছে। এর আগে আমাদের সিএম তুফাইল সামি একটা কমেন্টস করেছেন। উনি বলছেন, আমার দুই প্রিয় মানুষ ভাতিজা শামনুন ও ছোট ভাই জামিলকে দেখে ভালো লাগলো। শিপার সাহেব সহ সবাইকে শুভেচ্ছা। শুভ, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে শেখ রুবেল আহমেদ বলছেন, চমৎকার আলোচনা হচ্ছে, খুব ভালো লাগলো। রুমান আহমেদ বলছেন, গুড প্রোগ্রাম। মেনন চৌধুরী জামিল ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন রেখেছেন। তার আগে আমরা আরেকটা প্রশ্ন যদি একটু নেই, সাদিকুর রহমান সাকি একটা প্রশ্ন করেছেন। জামিল ভাই, আপনি এই প্রশ্নটা একটু দৃষ্টি দিবেন আশা করছি। পর্যটকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার একটা গাইডলাইন হওয়ার কথা ছিল বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে, সেটার খবর কি জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আমি তোফেল ইসলামের ভাইকে সালাম জানাচ্ছি এবং ওনাকে ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানটা উনি উপভোগ করছেন। হ্যাঁ, আমি প্রথম প্রশ্নের উত্তর যেটা বলছি, যে কিশোরগঞ্জ থেকে যে আমাদের দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন, এটা স্বাস্থ্যবিধি, এটাকে এসওপি বলে। তো এসওপি পৃথিবীর বিভিন্ন দেশে, অনেক দেশই করে ফেলেছে, আমরা হয়তো পিছিয়ে আছি। তবে আমি যতদূর জানি এটার একটা খসড়া সরকার প্রণয়ন করেছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এটা হয়ে যাবে, এটার জন্য আর মানে আমাদের অপেক্ষা করতে হবে না, এটা হয়ে যাবে। এটা খসড়াও হয়ে গেছে, এটা ফাইনাল পর্যায়ে আছে। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল হাওয়ারের ব্যাপারে, এই তো? হ্যাঁ, হাওড়ের ব্যাপারটাতে আমি আমি প্রশ্নটা আমি আপনাকে বলি। উনি বলছেন, উনি দুইটা একটা কমেন্টস করেছেন। উনি বলেছেন, আজকের অনুষ্ঠানের উপস্থাপক ও যিনি আপনার কথা বলছেন 42 বছর যাবৎ পর্যটন খাত নিয়ে কাজ করে আসছেন জামিউল ভাইকে উনি সালাম জানিয়েছেন। পাশাপাশি উনার প্রশ্নটা হচ্ছে যে হাওড় অঞ্চলে পর্যটন ব্যবস্থা কি বিলুপ্তি হয়ে যাবে, আপনার কাছে উনি প্রশ্ন রেখেছিলেন। হ্যাঁ, ধন্যবাদ স্নেহভাজন মেনন চৌধুরীকে প্রশ্ন করার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই একটু আগে আমি শামনুরের বক্তব্য শুনছিলাম। আমাদের দেশে পর্যটনের একটা বিরাট ইতিহাস আছে, কারণ আমি এখানে সম্পৃক্ত হয়েছে হয়তো 42 বছর। তার আগেও তো বাংলাদেশের সৃষ্টির পর থেকেই কিন্তু আমাদের দেশে পর্যটনটা তার কার্যক্রম চালাচ্ছে। বরং তারও আগে এটাকে পিটিডিসি বলতো, পাকিস্তান ডেভেলপমেন্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেটা 1970 সালে কার্যক্রম শুরু করে। আমরা সেটারই ধারাবাহিকভাবে আমরা 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যেটা একটা অর্ডিন্যান্স করেছিলেন, ওইটার বদৌলতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তার কার্যক্রম শুরু করে।
তো প্রথমে তারা ভালোই কাজ করছিল, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে তারা ছিল, তখন কিন্তু স্বতন্ত্র কোনো মন্ত্রণালয় ছিল না। তখন তারা ভালোই ছিল, কারণ আমলাতান্ত্রিক কোনো আসর তাদের উপর ভর করেনি। কিন্তু যখনই একটা আলাদা বিমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হলো, প্রথমে নামটাই ভুল হয়ে গেল, কারণ এটা আর পর্যটনের মন্ত্রণালয় থাকলো না। কারণ পর্যটনের একটা ভগ্নাংশ হচ্ছে বেসামরিক বিমান পরিবহন। পর্যটনের যে আদি 4টা খাত আছে, অর্থাৎ আমরা যেটাকে বলি যানবাহন, আরেকটাকে বলি আবাসন, আরেকটা বলি খাবার ও পানীয়, আরেকটা বলি আমরা এন্টারটেইনমেন্ট বিনোদন। তো সেখানে ওই যানবাহনের আবার 3টা উপখাত আছে, একটা আকাশ, একটা স্থল, একটা জল। সেখানেরই একটা খাত হচ্ছে বেসামরিক বিমান। তো ওইটাকে যেটাকে বলে আর কি, যে ওই কি বলবো, বাংলাদেশের সামনে একটা, যদি দেশের সামনে যদি একটা উপজেলাকে ধরে দেওয়া হয় তাহলে যে অবস্থা হয়, এই অবস্থা হয়েছে। তো প্রথমে আমাদের বিশৃঙ্খলা দিয়ে শুরু হয়েছে, তারপরে যখন একটা মন্ত্রণালয় আসলো, আসার পরে কিন্তু এখন আমলাতন্ত্রদের উপর একদম জেঁকে বসলো। তখন আর ওদের স্বস্বাধীনতা বলে আর কিছু থাকলো না, ওরা খেয়ে হারিয়ে ফেললো। এরপরে তখন কিন্তু ওই সময় প্রাইভেট সেক্টর বলতে তেমন, আজকে তো 10টা অ্যাসোসিয়েশন শিবার ভাই বলছিলেন, ওরা অনেকেই জানে না, ইভেন এফবিসিসিআই কে আমি বারবার স্মরণ করিয়ে দিই যে এখানে কিন্তু এখন 10টা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু কোনো কাজের না। তো এখানে এদের কোনো সমন্বয় নেই, এদের কোনো এক সুরে কথা বলতে পারে না, এরা সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোনো পরিকল্পনা নেই, মন্ত্রণালয়ের নামটাই ভুল, মন্ত্রণালয় স্বতন্ত্রভাবে সে কাজ করতে পারে না। এবং যত কিছু এই যে শামনুর বললেন, এগুলো তো বলে কয়েকদিন বললেও শেষ হবে না। তো ব্যাপারটা হচ্ছে যে, কারণ এটা এই সমস্ত লিখতে গিয়ে আমার প্রায় 14টা বই লিখতে হয়েছে, তো আমি আর কি বলবো। তো এখন বলছি যে সংক্ষেপে, যে আমরা এখন যে পর্যায়ে এসে পৌঁছেছি, আমাদের পর্যটন নীতিমালা 1992 সালে যেটা হয়েছিল প্রথম, সেটা ভালোই একটা, প্রাথমিকভাবে সেটা নীতিমালাটা খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু দুঃখের বিষয় ওটা বাস্তবায়ন হয়নি। তারপরে আমরা আরো একটা ভালো পর্যটন নীতিমালা চাইলাম, সেটা অনেক চিল্লাচিল্লির পর সেটা কিন্তু 1910 সালে, সরি 2010 সালে সেটা ভূমিষ্ঠ হলো। কিন্তু এখন এটা হয়তো কি হয়েছে, ওই আগেরটাই একটু হয়তো লম্বা করে লেখা হয়েছে, একটু হয়তো 68 থেকে একটু বড় হয়েছে, কিন্তু ওই বাস্তবায়ন সমস্যা। এবং তারপরে যেটা পর্যটন বোর্ড হইলো, পর্যটন বোর্ডও কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমার সম্পৃক্ততা ছিল, এবং আমি নিজেই কিন্তু এগুলো ঢুকিয়েছিলাম সেখানে। তো কাজ হচ্ছে না দেখে পর্যটন বোর্ড যখন হলো, আমরা কিন্তু পর্যটন বোর্ড চাই নাই, আমরা একক পর্যটন আইন চেয়েছিলাম, এবং সেটা দলমত নির্বিশেষে আমরা সবাই একজোট হয়ে চেয়েছিলাম, কিন্তু এর আগে সরকারগুলো করতো না। তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে কিন্তু তারা খুব জোর দিল এটার উপরে, এবং 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলো, আমি সেই কমিটিতে ছিলাম। তারপরে আরেকজন নেওয়া হয়েছিল, মানে 4 জন ছিল শেষ পর্যন্ত। যা হোক, আমরা দিন রাত খেটে, সেখানে মন্ত্রণালয় ছিল, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রতিনিধিত্ব ছিল, আমরা কয়েক মাস খেটে কিন্তু এটা তৈরি করলাম। সবাই আমরা এটা সরকারের কাছে যখন জমা দেওয়া হলো, এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় ঘোষণা দেওয়া হলো যে তারা ইতিমধ্যেই কিন্তু এই আইনটা করে নিচ্ছে, কিন্তু তারা আর করতে পারলো না, ওই আমলাতন্ত্রের যন্ত্রণায়। আমলাতন্ত্র এটাতে বাধা দিল, এবং এক বড় আমলা আমাকে ডেকে নিয়ে বললেন, যত কষ্টই করেন এটা আর হচ্ছে না। আমি ভাবতেই পারি। তো যা হোক, তারপরে কি হলো, আবার যখন গণতান্ত্রিক সরকার আসলো, আবারও কিন্তু আমলাতন্ত্র তো আর যায় নাই, সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু সেই আইনটা আর হলো না। কি হইলো, একটা পর্যটন বোর্ড হইলো। পর্যটন বোর্ড হয়ে কি হইলো, অর্থাৎ আমাদের যে এত বছর যাবত এই যে 40-45 বছর যেটা আমরা এই যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে, তার যে জনবল ছিল, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল, তার শত শত মানুষ ছিল, অভিজ্ঞতা ছিল, তার পরিচিতি ছিল, সব বাদ দিয়ে কিন্তু পর্যটন বোর্ড নাম দিয়ে কার্যক্রম শুরু করা হলো, এবং তার কিছুই নাই, তাকে বলা সব দায়িত্ব দেওয়া হলো। তো এইভাবে যদি আমাদের চলে, এইভাবে তো কথা বলে শেষ করা যাবে না। তো যেটা আমার কাছে যে প্রশ্নটা ছিল হাওরের ব্যাপারে, হ্যাঁ, আমরা দেখেন বাজেট দিয়ে আমরা টাকা আনতে পারছি না। আমি প্রত্যেক অর্থমন্ত্রীর সাথে এই নিয়ে দেন দরবার করেছি, তো কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা উপস্থাপনই করতে পারি না সরকারের কাছে যে আমরা কি জন্য বাজেট চাই, কোন খাতে কত টাকা চাই। আসল সত্য কথাটা হচ্ছে এইটা, সরকার তো আপনাকে টাকা দিতে চায়। আমাদের যে আগে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের সিলেটের সন্তান, ওনার সাথেও কিন্তু আমি দেন দরবার, উনি তো জানেন কড়া মানুষ। তো উনি বলেছেন, আমি তো টাকা দিতে চাই, প্রধানমন্ত্রী 200 কোটি টাকার থুক বরাদ্দ বাদ দেন, আমাকে আসেন খাতো, আর এটা তো একটা নিয়ম আছে, সেই নিয়মে তো আপনাকে আসতে হবে। কিন্তু তো আমরা সেই নিয়ম মানছি না। কেন মানছি না? কারণ আমাদের কোনো পরিকল্পনা নেই, আমরা জানি না কোন খাতে কত টাকা লাগবে। আমাদের দেশে আজ পর্যন্ত পর্যটন পণ্য কোনো চিহ্নিতকরণই হয়নি, আমি জানি না আমার পর্যটনের সম্পদ কি।
তো এই যে এত ঘাটতি নিয়ে আমরা চলছি, এই এত ঘাটতির পরে আজকে যে পর্যটন বোর্ড আছে এখানে কিন্তু আরো 10টা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আছে। আজকে যে পরিবেশের কথা বলা হচ্ছে সেই পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য পর্যটন মন্ত্রণালয়ের সাথে ওই বোর্ডের সাথে পরিবেশ ও বন মন্ত্রণালয় আছে। তাহলে যে আমাদের হাওরের কথা বলছি, এই হাওরের ব্যাপারে কিন্তু আমাদেরই সন্তান, আমাদের আগের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব থাকতে আমাদের টাঙ্গর হাওরে কিন্তু বেশ বড় একটা প্রজেক্ট নিয়েছিলেন, প্রায় 500 কোটি টাকা, কিন্তু সেগুলো চলে গিয়েছে। এগুলো পর্যটনের জন্য আমরা তেমন একটা ক্যাশ করতে পারিনি। এখন যেটা হচ্ছে যে এখন পরিবেশ মন্ত্রণালয়ের কিন্তু কিছু কিছু প্রোগ্রাম আছে তাদের, কিন্তু এগুলো খুব একটা বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু পর্যটন মন্ত্রণালয় থেকে যে জোর করে এটাকে বলা হবে যে আমার এই প্রজেক্ট আছে সেখানে, সেটাও কিন্তু বলা হচ্ছে না। এতে হচ্ছে কি, এই পুরো জিনিসটাই আমাদের হাওড় এলাকাটা কিন্তু উন্নয়ন থেকে পর্যটনের জন্য যে অবকাঠামো তৈরি করা দরকার সেটা থেকে বাদ পড়ে যাচ্ছে। আমি তো ইদানিং অনেককে বলি যে প্রাইভেট সেক্টর থেকে আপনারা এগিয়ে এসে আপনারা কিছু করার চেষ্টা করেন। আর যতক্ষণ পর্যন্ত পর্যটন মন্ত্রণালয় সক্রিয় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা অন্যান্য মন্ত্রণালয়গুলোকে সম্পৃক্ত না করবে, কারণ পর্যটন কিন্তু মন্ত্রণালয়কে আমরা মনে করি যে সে অনেক কিছু করে দেবে, পর্যটন মন্ত্রণালয় করার কিছুই নাই। পৃথিবীর কোন দেশে পর্যটন উন্নয়ন হয় নাই সেই দেশের প্রধানমন্ত্রী যদি তার সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব না দেন। কেন? পর্যটন মন্ত্রণালয়ের সাথে প্রায় প্রত্যেকটি মন্ত্রণালয় জড়িত। আজকে ভূমির দরকার হলে ভূমি মন্ত্রণালয়ের দরকার, আজকে যদি টাকার দরকার হয় তাহলে অর্থ মন্ত্রণালয়ের দরকার, আজকে পরিবেশের ব্যাপার হলে পরিবেশ মন্ত্রণালয়ের দরকার, আপনার শান্তি শৃঙ্খলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার। এইভাবে প্রায় প্রত্যেকটা মন্ত্রণালয়ের দরকার। কিন্তু ওই সব মন্ত্রণালয়ের সব মন্ত্রীকে তো আমার মন্ত্রী মহোদয় কথা শোনাতে পারবেন না। যার জন্য কি লাগে, আমরা যেটাকে বলি যে প্রাইম মিনিস্টার উইশ করেছেন, একটা কথা বলি না আমরা, তো প্রাইম মিনিস্টার যখন উইশ করবেন তখন অন্যরা কাজ করবে। সেই সমন্বয় নাই, তাহলে পর্যটন আপনার এই দেশে হবে কি করে? তো এর জন্য এই যে পরিবেশগত ঘাটতি যেটা থেকে যাচ্ছে, আমাদের যে এত বড় একটা সম্পদ, বিশেষ করে সিলেট অঞ্চল, আপনারা জেনে খুশি হবেন পর্যটন সম্পদের দিক দিয়ে সবচেয়ে বেশি রিচ হচ্ছে আমাদের সিলেট অঞ্চলটা। এখানে এত বেশি পর্যটন সম্পদ আছে। প্রকৃতি প্রদত্ত আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? পাহাড় দিয়েছেন, আমাদেরকে আমাদের জলাভূমি দিয়েছেন, সমতল ভূমি দিয়েছেন, আবার আমরা সংস্কৃতি তার সাথে যোগ করেছি। কিন্তু এগুলো যে এই সম্পদগুলো যে কাজে লাগাবো, এটাকে সম্পদে, এটাকে পর্যটন পণ্যে পরিণত করব, সেই কাজটা তো করতে হবে। যেমন সরকার করছে না, সেমন সরকার বেসরকারি খাতকেও অনুপ্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে আপনার যে টেনে নিয়ে আসবে সেটাও করছে না। যা করছে এখন পর্যন্ত, শামনুর যেটা বললেন বা শিবর ভাই যেটা বললেন, আসলে আমাদের দেশে পর্যটন এখন পর্যন্ত শুধু বেসরকারি খাতে টেনে নিয়ে আসছে এই পর্যন্ত। তো পরিবেশের জন্য যে প্রজেক্ট গুলো আমাদের ট্যুরিজমের উপযোগী নেওয়া দরকার, এটা যদি মন্ত্রণালয় কাজ না করে তাহলে আমরা তো মন্ত্রণালয়কে কথা শোনাতে পারবো না। আমরা চেষ্টা করছি, আমি নিজে যতক্ষণ ছিলাম পলিসি মেকিং এর ইয়ের সাথে, আমি চেষ্টা করেছি, আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, তার প্রমাণও আছে। তবে এইটা বলে যে আবার যে বলবো একেবারেই কিছু হয় নাই তা না, কিন্তু কিন্তু যেটা হচ্ছে একেবারে এটা অল্প। আর এর জন্য আমাদের বেসরকারি খাত দায়ী, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, আমরা কেউ কাউকে মানতে চাই না। এত বেশি অ্যাসোসিয়েশন, কার অ্যাসোসিয়েশন বড়, কার বয়স বড়, কে কার ক্ষমতা বড়, আমরা নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করতে গিয়ে আমাদের শক্তি এখানেই শেষ। আমরা কোথায় যাব আমলাদের সাথে তর্ক করতে বা সরকারের উপর চাপ প্রয়োগ করতে? কিছুই হচ্ছে না, সব আটকে আছে। তো আমি শেষ কথা যেটা বলবো যে আমরা তারপরেও আশা বাঁধবো যে আমরা যেটা নিউ নর্মালে আসছি, যদি সরকার আন্তরিক হয়, সরকার আন্তরিক এখনো না, যদি সরকার আন্তরিক হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো দূর হবে। আর না, আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি। জামাল ভাই, আপনার কাছ থেকে একটা প্রশ্ন আমি একটু জানতে চাইবো। সিএম তুফাইল সামি উনি একটা প্রশ্ন করেছিলেন। উনি বলছেন, আমি জানি ওয়েস্টিনের মতো বড় 5 স্টার বেতন দিতে পারছে না, মানে এটা আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? জি, খুব ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ তোফেল ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে এইসব সমাধানের জন্য আমি একটু আগে যেটা বলেছিলাম, একটা ফর্মুলা তৈরি করেছে বিশ্ব পর্যটন সংস্থা। তো তারা বলেছে যে এখানে কি করতে হবে। আমি আমার লেখা, আমি জানি না আপনি আমার লেখাগুলো দেখেছেন কিনা, আমি সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করছি। এখানে বলা হয়েছে যে যারা এইসব কাজ করে তাদেরকে আমরা পর্যটন কর্মী বলি। তারা শুধু হোটেলে না, রেস্টুরেন্টে কাজ করে, ট্রাভেল এজেন্সিতে কাজ করে, ট্যুর গাইডের সাথে কাজ করে, আর বিনোদন প্রতিষ্ঠানগুলোতে কাজ করে। এই জন্য পর্যটনের সাথে সম্পৃক্ত যারা কাজ করে তাদের সবাইকে আমরা একসাথে পর্যটন কর্মী বলি, ট্যুরিজম ওয়ার্কার্স। এদের মধ্যে কিছু স্কিল থাকে, কিছু আনস্কিল থাকে, আবার কিছু টেম্পোরারি কাজ করে। তো যারা টেম্পোরারি কাজ করবে তারা তো প্রথমেই শেষ হয়ে গেছে। এখন থাকলো বাকি যারা রেস্ট যারা কাজ করে, তাদের মধ্যে কিছু আছে স্কিলড আছে, কিছু আনস্কিলড আছে। তো যারা যারা স্কিলড আছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী তারা শেষ চেষ্টা করে তাদেরকে রক্ষা করার জন্য। তো এখানে একটা ফর্মুলাতে তারা যেটা বলেছে
যেখানে 3 পক্ষকে এগিয়ে আসতে হবে। এটার জন্য কি করতে হবে? যারা একেবারে ঝরে পড়ে গেছে তো কিছু করা যাবে না, কিন্তু যারা শিক্ষানবিশ বা যাদের দক্ষতা আছে, অভিজ্ঞতা হয় নাই, তাদেরকে টিকানোর জন্য 3 পক্ষে কিন্তু একটা করণীয় বলেছে তারা। সেই ফর্মুলাতে তারা বলেছে যে এখানে সরকারকে কিছু আর্থিক এটা প্রণোদনা না, সরকারকে আর্থিক কিছু সাহায্য দিতে হবে এককালে, এদেরকে যাচাই বাছাই করে যে কারা প্রকৃত পর্যটন কর্মী আছে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আছে, ওয়েস্টিন বলেন বা যেসব বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে, তাদেরকেও এগিয়ে এসে তারা কিছু সাহায্য দেবে, এবং যারা এখানে চাকরি করে তাদেরকেও ছাড় দিতে হবে। আপাতত হয়তো সে অর্ধেক বেতন নিয়ে অথবা 3 ভাগের 1 ভাগ বেতন নিয়ে সে আপাতত যাতে নিজেকে রক্ষা করতে পারে, এই ধরনের একটা ফর্মুলা দেয়া আছে। এখন এটা নির্ভর করবে যে এই জিনিসগুলো সমন্বয় করার দায়িত্ব কিন্তু সরকারের, কিন্তু সরকারও এগিয়ে আসছে না, প্রাইভেট সেক্টরও হাবুডুবু খাচ্ছে। কে যে এটাকে যে সম্পৃক্ত হয়ে এটাকে যে একটা সমন্বয় করবে সেটা হচ্ছে না। প্রত্যেকেই কিন্তু নিজে নিজে তার সমস্যা নিয়ে ব্যস্ত। তাহলে এই ফর্মুলাগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমাদের ছোট যারা আছে, ইভেন ছোট প্রতিষ্ঠান, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, এবং যারা বড় শিল্প, আপনি যাদের কথা বললেন ওয়েস্টিন, তারা কিন্তু মাঝারিও না, ক্ষুদ্র না, তারা কিন্তু মানে কি বলবো, বৃহৎ প্রতিষ্ঠান। তো প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে। এই ফর্মুলাটা ব্যবহার করলে তারা প্রত্যেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবে, সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আশা করব আপনারা আমাদের লাইভটি শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই জানাবেন। আমরা শিপার ভাই, আপনার কাছ থেকে যদি একটা বিষয় জানতে চাই, এখানে আসলে দুইটা প্রশ্ন করেছেন। একটা ইঞ্জিনিয়ার মহিবুদ্দিন নামে একজন একটা প্রশ্ন করেছেন। উনি বলছেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সঞ্চালক ও সিলেটপিডিয়া অতিথি সবাইকে। করোনাকালে পর্যটন খাতে ক্ষণকালীন অক্ষতিগ্রস্ত হলেও সিলেট বিভাগের পর্যটনের প্রতিবন্ধকতা দূরীকরণার্থে ভবিষ্যতে রাস্তাঘাট যোগাযোগ উন্নয়নের পরিকল্পনা সুপারিশ করে আমাদের 5 জন মন্ত্রী সহায়তা ভূমিকা রাখার জন্য আলোচকদের অনুরোধ করছি। এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন। আমি প্রশ্নকর্তাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা পর্যটন শিল্পের প্রথমেই একটা জরুরি বিষয়। আপনি জেনে খুশি হবেন, আমি বিগত 19-20 সালে সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম। সিলেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও আপনি জেনেছেন যে আমাদের সান্ধ্যকালীন কোনো ফ্লাইট ছিল না। সিলেট থেকে ঢাকা বা ঢাকা থেকে সিলেট আসতে গেলে যেটা সকাল অথবা দুপুরে শেষ হয়ে যেত, বিকেলে ছিল না। রাস্তার অবস্থা তো করুন, ট্রেনের অবস্থা তো বাদই দিলাম, ট্রেনে তো যাওয়ার চিন্তাই করা যায় না। সেই হিসাবে কিন্তু আমরা পর্যটন প্লাস ব্যবসায়ীরা বা গভর্নমেন্টের সরকারের যারা কর্মকর্তারা অনেক সময় সিলেটে আসতে অনীহা প্রকাশ করতেন, কারণ সকালে গিয়ে বিকেলে আসা যায় না। তখন আমরা সিলেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে, বিশেষ করে সিলেট চেম্বারের পক্ষ থেকে আমাদের তৎকালীন অর্থমন্ত্রী মহোদয় আবুল মাল আব্দুল মুহিত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়, তাদের সহযোগিতায় সিলেটে সিলেট চেম্বারের উদ্যোগে আমরা সান্ধ্যকালীন ফ্লাইট করেছি, যার দরুন এখনো আমি মনে করি যে এই যোগাযোগ ব্যবস্থা কিছুটা হলেও আমাদের আকাশপথের যোগাযোগ ব্যবস্থাটা হয়েছে, কিন্তু সড়ক পথের যে যোগাযোগ ব্যবস্থা আপনি আমি এই আজকে দেখলাম বোধহয় একটা ফেসবুকের একটা যে 3-4 দিনের জন্য বন্ধ হচ্ছে। আমাদের কোনো ভারী বর্ষণ বা কিছু হলেই আমাদের যোগাযোগটা বন্ধ হয়ে যায়। তো সেই হিসাবে আমরা যোগাযোগ ব্যবস্থাকে তো অবশ্যই উন্নত করতে হবে। সেই হিসাবে আমাদের যারা এখন বিভিন্ন এমপি মহোদয় আছেন, তাদের সহযোগিতা অবশ্যই লাগবে এবং এটাকে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে করতে হবে। পাশাপাশি কিন্তু রেলের যোগাযোগের জন্য আমরা বিভিন্ন সময় শুনেছি, বিভিন্ন দাবিও আমরা দিয়েছি, কিন্তু যে কোনো কারণে হচ্ছে সেটা হচ্ছে না। এগুলা সবচেয়ে একটা জিনিস হচ্ছে, আপনি শুনে, যেহেতু জামিল ভাই অত্যন্ত এই ব্যাপারে যথেষ্ট, আমরা ওনাকে এই ট্রেডের বা ট্যুরিজমের ব্যাপারে চিন্তা করতে গেলে ওনার নাম আসে। ওনার যে চিন্তা চেতনা, সেইটাকে কিন্তু আমরা যদি কাজে লাগিয়ে আমরা এটাকে একত্রিত করতে পারতাম, তাহলে আমার মনে হয় ট্যুরিজম বাংলাদেশে আরেকটু এগিয়ে যেত বা আরো তাড়াতাড়ি হতো। আমাদের বিকেলে সবচেয়ে আমি শুনে আশ্চর্য হয়েছিলাম যে আমাদের সিলেটে সান্ধ্যকালীন ফ্লাইট নামতো না, ওয়াচ আওয়ার, যেটাতে স্টাফ পাওয়া যেত না। তো সেইখানে মুখ্য সচিব মহোদয়কে আমরা বলে বা মন্ত্রী মহোদয়কে এটাই বুঝেছিলাম যে যদি দেখা যায় যে স্টাফের আপনার ডাবল করবে অথবা নতুন স্টাফ রিক্রুট করার দরকার, এইভাবে যদি ট্রেনের ব্যাপারে বা সড়ক যোগাযোগের ব্যাপারে আন্তরিক হন আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন, যারা এমপি মহোদয়রা আছেন, তারা যদি আন্তরিকভাবে এটাকে বুঝিয়ে সরকারকে আদায় করতে পারেন তাহলে হবে। নতুবা আমরা কিন্তু যেভাবে আছি
এখান থেকে লন্ডন যাওয়া যাবে 11 সাড়ে 11 ঘন্টা, সিলেট থেকে ঢাকায় যেতে হলেও 11 ঘন্টা লাগে, 9 ঘন্টা 10 ঘন্টা লাগে। সুতরাং এইটা অত্যন্ত জরুরি ভাবে এটাকে ইয়ে করতে হবে, আমার মনে হয় সড়কে সংস্কার করতে হবে বলে আমি মনে করি। শিপর ভাই, আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু আমি জানতে চাইবো। একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, সৈয়দ শাকিল আহাদ, উনি বলছেন সিলেট সমিতি উত্তরার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এক বোন ইতালির রুমে থাকেন, দেখে এই অনুষ্ঠান দেখছেন, তিনি অনুরোধ করেছেন এয়ারপোর্টে হয়রানি বন্ধের ব্যাপারে প্রবাসী কার্ড চালু করা যায় কিনা। তারা যখন দেশে আসবেন তখন প্রবাসী কার্ড চালু করলে প্রবাসীরা অনেক বেশি সুবিধা পেতে পারেন। এটাতে আপনার অভিমতটা কি? যেটা আমি ওই শামনুন ভাইয়ের কথাই বলবো, আসলে প্রথম আমি যে দেশে যাব, যে এয়ারপোর্টে যাব, আমার যদি প্রথমে নেগেটিভ ধারণাটা চলে আসে, তাহলে কিন্তু আমি যেদিকেই যাব আমার মনে হবে যে সেটা এইভাবে হচ্ছে, বোধহয় এইভাবে হচ্ছে হবে। আগের চেয়ে অনেক ভালো হয়েছে আমি মনে করি। প্রবাসীরা যারা আসছেন, একদম যে এটা জিরো হয়ে গেছে এটা আমি বলবো না। আপনি সিলেটের প্রবাসীদের আপনি আমি বলি, আমি যেহেতু শিপার এয়ার সার্ভিসের একজন প্রতিষ্ঠাতা বা আমি ইয়ে করতেছি, আমি বিশেষ করে নিজস্ব উদ্যোগে আমাদের আমি আসতে হয় আমাদের তৎকালীন অর্থমন্ত্রী মহোদয় আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে আমি বুঝিয়ে, সিলেটে আপনি দেখবেন যেটা ঢাকায় কিন্তু 2 থেকে 3 বা 3-4টা আছে যারা মিড গ্রিড অ্যাসিস্ট প্যাসেঞ্জারদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন ইয়ে আছে, সংস্থা সার্ভিস, আছে, এয়ারপোর্ট সার্ভিস। মিড গ্রিড অ্যাসিস্টেড সার্ভিসে। সিলেটে কিন্তু আমি আমার শিপার এয়ার সার্ভিসেস শিপার মিড গ্রিড এন্ড অ্যাসিস্ট সার্ভিস করেছি এই প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য। যারা আসবেন, অনেক সময় দেখা গেছে যে কোনো মহিলা, আমাদের বিশেষ করে ইংল্যান্ড প্রবাসী যারা আসেন সরাসরি ফ্লাইটে এসে এখানে যেহেতু এয়ারপোর্টে ঢোকা যায় না, তখন এদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা শিপার এয়ার সার্ভিস থেকে একটা মিড গ্রিড এন্ড অ্যাসিস্ট সার্ভিসটা আমরা আরম্ভ করেছি। এখানে আমরা প্রবাসীদেরকে অনেক সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে যদি আপনি কানেক্ট হয়ে আপনি যদি চান, যেটা গাড়ির কথা বলেছেন বা অন্যান্য জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। আর এখন যেটা হচ্ছে আস্তে আস্তে আমার মনে হচ্ছে সিলেট, ঢাকা বা চিটাগংয়ে ইমিগ্রেশন বা কাস্টমস অনেকটা সহজ হয়ে গেছে। এখানে হয়রানি বলতে আগে যেভাবে আছে, আমার মনে হয় আমি একসাথে শামনুন ভাইয়ের মতো বলবো যে আগের মতো না, হয়তো 2-1টা হবে, এটাও আস্তে আস্তে হয়ে যাবে। তবে আমাকে কিন্তু আসার আগে আমি যদি মনে করি যে আমার এখানে হয়রানি হবে, তাহলে কিন্তু আপনি যতই হ্যাসেল ফ্রি বের হন তারপরে বলবেন যে না, এটা এইদিকে না হয় ওইদিকে হলে ভালো হতো। তো আমার মনে হয় আপনারা যারা আমার প্রবাসী ভাই অনুরোধ যেটা বলেছেন, আমি বলবো আপনি আসেন, আপনি এসে দেখেন, ইনশাআল্লাহ আগে থেকে অনেক ভালো অবস্থা হয়েছে এবং আরো ভালো করব। এটা কিন্তু দুই পক্ষের ইয়ে আছে। অনেক সময় আমরা একটু দাঁড়িয়ে গেলে বা অনেক, বিশেষ করে সৌদি আরবে যারা গিয়েছেন উমরাতে বা হজে, দেখেছেন আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে সে সিগারেট ফুঁকছে, সে কফি খাচ্ছে, সে কাজ করতেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি কিন্তু বা আমরা যারাই বলেন ইউরোপ আমেরিকার যাচ্ছে দাঁড়িয়ে আছে। আবার সেই আমি যাত্রী, যখন আমি সৌদি আরব জেদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকায় ঢুকি, তখন যদি আমি 1 মিনিট, আমি আমার কথা বলতেছি, আমি কোনো প্রবাসীর কথা বলতেছি না, তখন আমার ভিতর চলে আসে যে কেন লেট হচ্ছে। বিভিন্ন কারণে হতে পারবে, আমাকে এটাই মনে করতে হবে যে আমি যেহেতু এসেছি, আমি আমার যতটুকু আমার করার আমি করব, আর ইমিগ্রেশন যেটা করবে। তারপরে যদি কিছু হয়ে থাকে তাহলে তো আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে জানিয়ে যাতে হয়। তবে প্রবাসীদেরকে যদি আমরা আসতে এইরকম মনোভাব থাকে তাহলে কিন্তু প্রবাসী আসা কমে যাবে, এবং সরকার, বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু প্রবাসীর দিকে চেষ্টা করতেছে যতটুক করার। আমি মনে করি আগে থেকে আপনি ভালো অবস্থান আছে, আপনি আসেন, আপনার পরিবারকে, তবে এখন না, আর একটু সময় যাক, আপনি আসেন, ইনশাআল্লাহ দেখবেন কথায় আর কাজের মধ্যে অনেকটা মিল হতো, আপনি আগের মতো পাবেন না, ভালো অবস্থান আছে। অসংখ্য ধন্যবাদ শিবর ভাই আপনাকে। আপনি টোটাল বিষয়টা আসলে পজিটিভ থিঙ্কিং এর যে বিষয়টা বলেন, আসলে এইটাই মনে হয় আমাদের সবার আসলে চিন্তা করা উচিত। প্রথম থেকে নেগেটিভ ধারণা হলে আসলে এই অবস্থা হবেই। আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারাও আসলে এই বিষয়ে আরো নজর দিলে আমরা এটা যদি জিরোতে নিয়ে আসতে পারি তাহলে তো অবশ্যই আমাদের দেশের জন্য ভালো। আমাদের এখানে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক, উনি বলছেন ধন্যবাদ শাহাবুদ্দিন শুভ ও আজকের অতিথিকে গঠনমূলক আলোচনার জন্য। সকলকে আবার ধন্যবাদ। শামনুন ভাইয়ের কাছে আমরা যাব। আপনি আগের যে আলোচনায় ছিলেন, এই আলোচনার পাশাপাশি একজন দর্শক একটা প্রশ্ন আছে, মোহাম্মদ রহমান নামে একজন একটা প্রশ্ন করেছেন, বলছেন এভিয়েশন ইন্ডাস্ট্রি ইজ ইন কোমা, অনলি দা গভ ক্যান হেল্প ইট ওয়েক আপ। এই বিষয়ে আপনি যদি একটু বলে তারপরে আপনার আগের বক্তব্য যেটা ছিল এটা আপনি এগিয়ে নিয়ে যান। এভিয়েশন ইজ ইন কোমা ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড ইট ইজ ইন কোমা। তবে হ্যাঁ, গভর্নমেন্টকে কাজ করতে হবে, কারণ আপনি যদি বলেন এভিয়েশনে বাংলাদেশে বেসরকারি যারা আছেন, বিমানকে সরিয়ে রাখলে আমাদের
ইউএস বাংলা, নোভো এবং রিজেন্ট অপারেশনাল আছে, আরো কিছু আছে হেলিকপ্টার এবং আরো কিছু চার্টার সার্ভিস দিচ্ছে। তারা কিন্তু ভালোই করছে। আই উড রাদার সে কি ভালো করছে আমি বলি, যেদিন সরকার বলেছে এখন থেকে আপনার ডোমেস্টিক ওপেন করা হবে, সেদিন থেকে কিন্তু তারা ফ্লাইট চালানো শুরু করে দিয়েছে এবং করছে। সরকার যেরকম আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেরকম তারাও তো হচ্ছে, রাইট? মানে সরকারি বলতে আমি বলছি যে বিমান যেরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে তারাও হচ্ছে, কিন্তু তারা তাদের অপারেশন চালিয়ে রেখেছে। ইনফ্যাক্ট আনফর্চুনেটলি বিমানের কিন্তু ডোমেস্টিক ফ্লাইট ডিসকন্টিনিউ করতে হয়েছে বিকজ অফ আপনার যাত্রী সংকটের কারণে। তো এখানে আমি আপনাকে, আপনি একদম প্রথম যে প্রশ্নটা করেছিলেন জামিল ভাইকে, সেটা রেফারেন্সে বলি। ওই যে মিডিয়ার কথা বললেন না, ফোর্বস ম্যাগাজিনে একটা রিপোর্ট এসেছিল যে পোস্ট কোভিড এয়ারফেয়ার 2.5 গুণ হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ দেয়ার প্রেডিকশন। এখন হয়তো ওইটার ধারণা থেকে না কি কারণে বিমান কিন্তু 7,000 টাকা ডোমেস্টিক এয়ারফেয়ার রেখে দিয়েছিল বা 6,000 টাকা রেখে দিয়েছিল, ওয়ারেজ আপনার নোভো এবং ইউএস বাংলা কিন্তু ঠিকই 2,500 এবং 3,000 লিমিটে, যেটা আমরা কোভিড এর আগে ছিল সেই রেটেই মার্কেটে এসছিল। এতে করে কি হলো, তারা ব্যবসাটা ধরতে পারলো, বিমান পারলো না। তো আমাদেরকে আসলে কমার্শিয়াল মনোভাব নিয়ে আগাতে হবে, প্রতিষ্ঠানকে আগে। আর অফকোর্স এভিয়েশন, ট্যুরিজম না বলে যদি আপনি এভিয়েশন সেক্টর বলেন, সেখানে আসলে সরকারের প্রণোদনা ছাড়া কোনো উপায়ই নেই। কারণ এখানে বিভিন্ন দেশের এক্সাম্পল আমরা নিতে পারি যারা অলরেডি অনেক অগ্রসর বা ধরেন অনেক পুরনো ইন্ডাস্ট্রি, যারা অনেক আপনার গবেষণার মাধ্যমে সলিউশন বের করেছে। এখানে আমার কথা থাকবে যে যেই টাকাটাই আপনি দিচ্ছেন, প্রথমে আপনি জানেন কেন দিচ্ছেন এবং এই টাকাটা কিভাবে খরচ হবে, কে করবে, এটার ফল কি হবে, ফেলিয়ার হলে কি হবে, এই কটা জিনিস জেনে যেন টাকাটা দেয়া হয়। দেখেন আমরা, জামিল ভাই বলছিলেন আমাদের 10টা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারছি না। অ্যাসোসিয়েশন আমাদের নিজেদের উপরে প্রেশার ক্রিয়েট করে ফেলি আমরা একটা। হ্যাঁ, মানে আমি সরকারের উপর কি, আমি নিজের উপরেই প্রেশার ক্রিয়েট করে ফেলি। আমার কথা হচ্ছে যখন কোভিড আসলো, আমি আমার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেবকে বললাম যে দেখেন আপনারা নেতা মানুষ, আপনারা যান, আমি মানে ব্যবসায়ী মানুষ, ব্যবসার সুবিধার্থে আপনাকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিই শুধু। তখন কথা ছিল থোক বরাদ্দ আসতে হবে, যে হ্যাঁ অমুক এজেন্সি 10 লাখ, অমুক এজেন্সি 20 লাখ, এইভাবে করে আসতে হবে। এখন আপনি চিন্তা করেন সরকার কিভাবে জানবে আপনি ভালো ব্যবসা করেন না খারাপ ব্যবসা করেন? আপনি প্রথমে বলছেন, প্রথমে আবেগ আপ্লুত হয়ে বলেছেন আপনি 7,000 কোটি টাকা আপনার খরচ হয়েছে, লস হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে স্যার, যদি 7,000 কোটি টাকাই আমাদের লস হয়ে থাকে, তাহলে তো গত বছর আমরা 10,000 কোটি টাকার ব্যবসা করেছি মিনিমাম। 10,000 কোটি টাকার ব্যবসার এগেইনস্টে আমরা কয় টাকা কর দিছি, এইটা যদি সরকার প্রশ্ন করে, তখন আমরা কোথায় যাব? করের কোটা তো আমরা শূন্য। শূন্য না হলেও এভিয়েশন যদি সরিয়ে নেন, তো 5,000, 7,000, 10,000 এগুলো তো সংখ্যা বলা যায়, বাট ইট হ্যাজ টু হ্যাভ মানে মেক সাম মানে সেন্স, রাইট? তো আমার কথা হচ্ছে ভাই, যারা এই চিপার ভাই তো কর দিয়ে ব্যবসা করে, আমি তো ট্যাক্স দিয়ে ব্যবসা করি। যারা এখন কষ্টে আছেন তারা গত 3 বছরের অডিট রিপোর্টটা সহকারে বলেন, এই দেখেন আমার গত বছর স্যালারি খাতে আমি 100 টাকা খরচ করেছি, গত 6 মাসে আমার কোনো ইনকাম নাই, আমার 600 টাকার স্যালারির বদলে আপনি 50 টাকা করে, 300 টাকা অথবা 25 টাকা করে, 125 টাকা আপনি আমাকে বা 150 টাকা আপনি আমাকে সরকার থেকে অনুদান হিসেবে দিয়ে দেন। কারণ ব্যাংক লোনের যে গল্পটা বলা হয়েছে, সেটাতে আসলে সরকার বলেছে 4.5% ট্যাক্স শেয়ার করবে, এবং এটা আমার এবং ব্যাংকের সম্পর্কের সাথে। আমার যখন ব্যবসা তুঙ্গে, তখনও ব্যাংক 5 বার চিন্তা করে ট্যুরিজম খাতে টাকা দেওয়ার। আর এখন যখন ট্যুরিজম খাত মৃত, তখন কি ব্যাংক আপনাকে টাকা দিবে? আমি কি বিজনেস কেস দেখায় টাকাটা নিব? আমাকে তো আসলে তখন একটা বইফুরি বিজনেস কেসই দেখাতে হবে, যেটা আমিও জানি ভুয়া, আমার ব্যাংকও জানবে ভুয়া, কিন্তু কোনো কারণে সে রাজি হবে। সেই পন্থাতে যদি আমাকে ব্যবসা করতেই হতো, তাহলে কি আমি আজকে পর্যন্ত ঠিক মতন ট্যাক্স দিয়ে ব্যবসা করতাম? তো সেইখানে হচ্ছে, এখানে বাস্তবধর্মী সলিউশন আনতে হবে। যারা নিয়ম মেনে ব্যবসা করেছে তাদেরকে রেকগনাইজ করতে হবে, যারা নিয়ম মেনে ব্যবসা করে নাই তাদেরকে মেরে ফেলতে হবে না, তাদেরকে এখন সময় বসান, ক্যাটাগরাইজ করেন, বলেন ভাই দেখো এইটা হচ্ছে ঠিক উপায়, এইভাবে করো, ভবিষ্যতে পাবা, আপাতত বাঁচার জন্য তোমাকে এটা দিলাম। তো সেইভাবে যদি দায়িত্ব নিয়ে কেউ কাজ না করে, আসলে ওই আমরা আমাদের ওই যার যার অবস্থান থেকে মাইট করে এখান থেকে বাঁচতে হবে আসলে। তো বর্তমানে করণীয় যেটা, সেটা হচ্ছে একটা আমি বললাম আপনাকে, জামিল ভাইও বললেন, জামিল ভাই অনেক পড়াশোনা করেন, লেখালেখি করেন, আপনি যদি ওনার লেখাগুলো পড়েন, নির্দেশনা কিন্তু সেখানে আছে। উনি যেই ইউএনটি এর কথা বলছেন, ওখান থেকে কিন্তু জেনারেল গাইডলাইন্স আসছে। আপনি সেই গাইডলাইন্সটা পড়েই আপনার দেশের ভাবে জিনিসটাকে আপনি অ্যাডপ্ট করে নেন, তাহলেও কিন্তু হয়। কিন্তু এখন আপনি যদি আপনার
আহ, আহ, পর্যটন মন্ত্রণালয় থেকে সেই জিনিসটা চাপিয়ে না দেন, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় যদি সমন্বয় না হয়, এবং যদি কোনো অবস্থাতে আপনি নীতি নির্ধারকের কাছ থেকে এই ধরনের একটা মনোভাব পান, দেখেন ভাই দেশে এখন মহাসংকট চলছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো এখন প্রায়োরিটি, শিক্ষা স্বাস্থ্য প্রায়োরিটি, ট্যুরিজম নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, এই ধরনের যদি কোনো কথা শুনেন তখন আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার, কারণ এইখানে এখন বুঝতে পারতে হবে ব্যাপারটা শুধু ট্যুরিজম না, লক্ষ লক্ষ লোক এটার সাথে জড়িত, এবং ট্যুরিজম ইজ এ সেক্টর যেটা আপনার ভাবমূর্তিকে বাংলাদেশের উপর, মানে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের কাছে তুলে ধরে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ইমিডিয়েট করণীয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যেটা বললাম, আপনারা যদি ওভাবে সাহায্য করতে পারেন সরকার খুব ভালো। আর মুভিং ফরওয়ার্ড there has to be a good plan with responsible and timeline, যে ভাই এরা রেসপন্সিবল, এবং ওখানে প্রোফাইল চেক করতে হবে। আপনি ওই প্রোফাইল চেকিং কমিটির চেয়ারম্যান জামিল ভাইকে বসায় দেন, জামিল ভাই সচিব হওয়ার দরকার নেই, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি কাউকে দরকার নেই। জামিল ভাই জানেন কিভাবে এখানে এই কাকে আপনার দেখতে হবে, এখানে যদি বিপণনের দরকার হয়, সে যদি ট্যুরিজমের লোকও না হয় তাকে নেন, কারণ ও মার্কেটিং বুঝে, যে সেলস বুঝে তাকে সেলস এর জন্য নেন, যে ট্যুরিজম বুঝে মানে প্রোডাক্টের জন্য তাকে নেন, প্রাইসিং এর জন্য প্রাইসিং এর লোক নেন, লোক নিয়ে আপনি টিম বানান। এখানে 33% লোক হতে পারে ট্রেডার, বাকি 33% হতে পারে আপনার একদম যারা পার্টিকুলার স্কিল বেসড, হ্যাঁ, যে স্কিল আপনার দরকার সেটা, আর বাকি 33% হতে পারে আপনার সরকারি আমলা, যেখানে বিভিন্ন সরকারের সমন্বয় গঠন করতে হয়। কক্সবাজার বিচ ক্লিন প্রজেক্ট, কক্সবাজারে আপনি বিচ পরিষ্কার করবেন, এই কাজ করার জন্য যদি আপনাকে 9টা অথরিটির অ্যাপ্রুভাল নিতে হয়, কারণ ওই জায়গায় জেলা প্রশাসক, কক্সবাজার জেলা প্রশাসক কক্সবাজারের প্রধানমন্ত্রী, হ্যাঁ, মানে অলিখিত ভাবে কক্সবাজারের মাটি হচ্ছে আপনার ভূমি মন্ত্রণালয়ের, কক্সবাজারের গাছ হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের, কক্সবাজারের ওখানে আবার কি বেষ্টনী কমিটি আছে, টয়লেট বসাবেন ওইখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু বলা আছে, আর কে কাজ করতে গেছে পর্যটন মন্ত্রণালয়, যার ওইখানে কিচ্ছু নেই। তো এইভাবে তো আসলে কাজ করা সম্ভব নয়। তো সমন্বয়ের জন্য কমিটি গঠন করতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হয়েছে, পর্যটন কর্পোরেশন বিলুপ্ত হয় নাই, তাহলে পর্যটন কর্পোরেশন কি কাজ, ট্যুরিজম বোর্ডের কি কাজ, মিনিস্ট্রির কি কাজ? একটা মন্ত্রণালয় আছে, একটা বোর্ড আছে, একটা কর্পোরেশন আছে, একটা টিডাব আছে, একটা টোয়াব আছে, একটা আটাব আছে, একটা ট্রিয়াব আছে, ইনবাউন্ড আছে, আউটবাউন্ড আছে, বোটফ আছে, 10 ডিফারেন্ট অর্গানাইজেশন ফর 300 জনের একটা মানে 300 জন, যেখানে 300 জন প্লেয়ার, তো 300 জন প্লেয়ারের যদি 10টা অ্যাসোসিয়েশন হয় আপনি কোথায় যাবেন? তা আমার মনে হয় যে ওইটাই সরকারের এন্ড থেকে ওই অভিভাবক দরকার। জামিল ভাই যেটা বললেন যে প্রধানমন্ত্রীর উইশ, আজকে দেখেন, আজকে আমরা এই যে আমরা লাইভে আসার আগে আলাপ করছিলাম যে এখন এই করোনা অবস্থায় বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ সত্যিকারের হয়েছে, ওইটার প্রমাণ মিলল। আপনি দেখেন বাচ্চা কাচ্চা স্কুল থেকে শুরু করে সবকিছু, কোনো কিছু থামেনি কেন? বিকজ আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ দ্যাট গুড। আমরা অলরেডি অল্টারনেট কিন্তু ডেভেলপ করছি, আমাদের আউটসোর্সিং এর অফিসগুলো কিন্তু বন্ধ নাই, ওরা অফিসে আসতে পারছে না, বাসা থেকে আউটসোর্সিং এর সার্ভিস গুলো দিচ্ছে, তাতে করে আমাদের অর্থনৈতিক যে ইনকাম হওয়ার কথা ছিল ডলার, সেটা কিন্তু চলছে। তো কেন হলো? বিকজ একটা সময় বাংলাদেশ সরকারের প্রধান সিদ্ধান্ত নিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ হবে। কাকে দায়িত্বপ্রাপ্ত করেছেন? সজীব ওয়াজেদ জয় মাননীয় উপদেষ্টা প্রাইম মিনিস্টার নিজ হাতে একা টেনে এটাকে তোলার চেষ্টা করেছে, তারপরে কিন্তু বাকি মন্ত্রণালয় একসাথে যোগ হয়ে গেছে। সেরকম পর্যটনের আমাদের একজন অভিভাবক দরকার, যে অভিভাবকের ওই 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 অবস্থায় নেতৃত্ব স্থানীয় অবস্থানে অ্যাক্সেস আছে, বা ওই অবস্থানে উনি বিরাজ করেন, ওইরকম একজন অভিভাবক যদি আসেন, ওইরকম যদি একজন অভিভাবকের নেতৃত্বে আমরা 5 বছর কাজ করতে পারি, বাংলাদেশের চেহারা পাল্টানো সম্ভব, কান্ট্রি ব্র্যান্ডিং হবে। বিউটিফুল বাংলাদেশ, তো এই বিউটিফুল বাংলাদেশে আমরা বিক্রি করতে পারতাম যদি আমাদের সেই ধরনের বিভাগ থাকতো। আমি বলেছিলাম, জামিল ভাই জানবেন, তখন বিউটিফুল বাংলাদেশের তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ওখানে মিটিং হচ্ছে, আমি বলছি দেখেন বিউটিফুল বাংলাদেশ যদি হয়, প্রধানমন্ত্রীর এখানে ব্যাজ লাগাতে হবে উইচ সেজ বিউটিফুল বাংলাদেশ। ইমিগ্রেশন অফিসারের প্রত্যেকটা ইমিগ্রেশন অফিসারের ব্যাচ থাকতে হবে বিউটিফুল বাংলাদেশ, প্রত্যেকটা টাচ পয়েন্টে বিউটিফুল বাংলাদেশ থাকতে হবে, বিউটিফুল বাংলাদেশের মিনিং থাকতে হবে। ওয়াই ডু উই স্ট্যান্ড ফর বিউটিফুল বাংলাদেশ, ওয়াই বিউটিফুল বাংলাদেশ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ব্র্যান্ডিং ফর বাংলাদেশ। এই জিনিসগুলো যদি জানা না থাকে তাহলে এটা বিফলে যাবে। আমরা সব জানতাম, জামিল ভাইও সব জানতেন, জামিল ভাই অগ্রজ ছিলেন, জামিল ভাই লেখালেখি করেছেন, জামিল ভাইয়ের মতন আরো অনেকজন অনেক কিছু বলেছে, আমরা সব জানি, সব বলি, কিন্তু আমরা ভুল কাজটাই করি। তো এইটার গিট্টো কিভাবে খোলা যায় আমার জানা নেই।
অসংখ্য ধন্যবাদ শামনুল ভাই, আপনি অনেকক্ষণ ধরে আসলে বিভিন্ন বিষয় আসলে আপনি পয়েন্ট আউট করেছিলেন, আমরা করেছেন, এবং জামিল ভাই আসলে যে বিষয়গুলো লেখালেখি করেন, আমার ইচ্ছা ছিল আজকে আমি আসলে প্রিপেয়ারও হয়েছিলাম যে উনি যে বিষয়গুলো নিয়ে উনি সম্ভবত 10টা সিরিজ লিখে ফেলেছেন অলরেডি এই করোনাকালীন সময়ে। আমার ইচ্ছা ছিল এই 10টা সিরিজ নিয়েই আসলে আলোচনা করা, কিন্তু এই 10টা সিরিজ এত কম সময়ে এই পয়েন্টগুলো আমি টানতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এর মধ্যে যেহেতু কিছু প্রশ্ন চলে আসছে, আমরা আশা করবো কোনো একদিন জামিল ভাইকে নিয়ে আমরা একা বসবো এবং ওনার যে টোটাল বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়েই আসলে আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। জামিল ভাইয়ের কাছে হচ্ছে বেশ কিছু প্রশ্ন আসছে, 2-3টা প্রশ্ন আমরা একটু নিতে হবে এখানে। মোহাম্মদ রহমান নামে একজন একটা প্রশ্ন করেছিলেন, বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশ পর্যটন শিল্প, স্বাস্থ্য সেবা খাত মোটেই এগোতে পারছে না। জামিল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হতে হলে বাইরের কোন দেশ থেকে এক্সপার্ট লোকজন এনে এই খাতে প্রফেশনাল লোকজনকে ডেভেলপ করা উচিত কিনা, এটা আপনি কি মনে করেন? ধন্যবাদ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্য আমার বক্তব্যে কিছু বলেছিলাম, কারণ আমলাতন্ত্র এমন একটা জিনিস, এটা যে শুধু বাংলাদেশ না, এটা গোটা পৃথিবীর উপর ঘাড়ের উপর চেপে আছে, তাই না? তো আমলাতন্ত্র যেখানে বলা হয় যেখানে রাষ্ট্রযন্ত্র থাকবে সেখানে আমলাতন্ত্র থাকবে, কিন্তু অন্যান্য আমলাতন্ত্রের সাথে আমাদের আমলাতন্ত্রের পার্থক্য হচ্ছে, কারণ একটা ব্রিটিশ আমলার কাছে গেলে সে কিন্তু তার দেশের ব্যাপারে কোনো ছাড় দেবে না, নিয়মের বাইরে যাবে না। আপনি একটা ভারতের আমলার কাছে যান, সে সব ছাড় দেবে কিন্তু তার দেশের ব্যাপারে ছাড় দেবে না। আর আমাদের আমলারা হচ্ছে ওরা সব ছাড় দিয়ে দেয়। এখানে হচ্ছে কি যে আপনি মনে করেন আমাদের এই পর্যটন শিল্পে বয়স হয়ে গেছে 48 বছর, তাই না? তো সেখানে কিন্তু অনেকেই আছেন সিনিয়র, অনেকে মারা গেছেন, তারা নাই দুনিয়াতে, কিন্তু যারা আমরা এখন দেখতে দেখতে সিনিয়র হয়ে গেছে, আমারও 42 বছর হয়ে গেছে। তো আমরা এই যে এখানে পড়াশোনা করে এখানে আসলাম, উচ্চ শিক্ষা নিয়ে পর্যটনের উপর পড়াশোনা করলাম, আরো সবকিছু পড়াশোনা করে আসে, তারপরে ব্যবসা করলাম, আমরা সবকিছুই করলাম, নেতৃত্ব দিলাম, প্রশাসনের সাথে কাজও করলাম। তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু যাদের 10, 20, 30 বছরের অভিজ্ঞতা হয় না, সেখানে 10 ঘন্টা লাগে না, একজন আমলা উনি এসে চেয়ারে আজকে বসেই বিকালে কিন্তু উনি সবাইকে কিন্তু কি করেন, ডিকটেট করেন, উনি নীতি নির্ধারক হয়ে যান। তাহলে হবে কি করে? যিনি গরুটা দেখলো না, যিনি গরুর মাংস খেলো না, যিনি গরুর দুধ খেলো না, শুধু গরুর নাম শুনেছে, ওনাকে যদি গরুর গবেষক বানিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? যেটা হবে এইরকম ব্যবস্থা। তো আমাদের এখানে এই আমলাদের সাথে আমি বিশ্বাস করেন প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, আমি সারা জীবন যুদ্ধ করেছি। তাই বলে আমি যদি আরো সাহস পেতাম, সরকার আন্তরিক না, আমি সবসময় বলি সরকার আন্তরিক না, আমি তো আগেই প্রমাণ দিয়েছি। সরকার আন্তরিক যদি হয়, এবং আমি সব সময় আমার লিখাতে, আমি আমার বলাতেও তাই বলি, এই মিটিং গুলোতে আমলাদের সাথে যুদ্ধ করে আমি কত ডিসিশন নিয়েছি, কিন্তু এই ডিসিশন গুলো সরে আসার পর এটা তো বাস্তবায়ন করা আমার দায়িত্ব না। আমরা একটা জিনিস বুঝি না যে সরকারের কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে রাজনৈতিক সরকার, একটা হচ্ছে প্রশাসনিক সরকার, দুটো মিলেই হচ্ছে সরকার। তো রাজনৈতিক সরকারের কাজ হচ্ছে সে তার পলিসি গুলো কি চায়, সেগুলো সে পলিসি আকারে প্রকাশ করবে, আর এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে কার? প্রশাসনের, যেটা এই আমলাতন্ত্র যাদেরকে আমরা বলি। কিন্তু আমাদের এখানে অবস্থাটা হয়ে গেছে কি, দুটোই একাকার হয়ে গেছে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে ওরা কিন্তু ঝেঁকে বসেছে। আবার তারা করে কি, ওই ব্রিটিশ সিস্টেমে আমাদের যে প্রাইভেট সেক্টর আছে এটাকে ডিভাইড এন্ড রুলের আমাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব সৃষ্টি করে রাখে, এই অ্যাসোসিয়েশন ওই অ্যাসোসিয়েশন, এই ব্যক্তি ওই ব্যক্তি, যার জন্য এরাও এক হইতে পারে না, সরকারও তাদের উপর নিয়ন্ত্রণ নিতে পারবে না, তারা একচ্ছিত্র সব করছে। আপনি যেটা আপনি ঠিকই বলেছেন, এখান থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা, আমি যদি একটা উদাহরণ দিই, আপনারা আজকে আমাদের দেশে এত বড় একটা পর্যটন শিল্প, আপনারা শুনলে আশ্চর্য হবেন, তার কোনো হিসাব নাই। একটা পানের দোকানদারও যদি সে ব্যবসা করে তার কিন্তু একটা হিসাব থাকে, যে আমি কত টাকার সুপারি আজকে কিনলাম, কত টাকার পান কিনলাম, কত বিক্রি করলাম, সেও তো একটা হিসাব করে। আপনি এত বড় একটা শিল্প, তার কোনো হিসাব নাই, সেইটাকে আন্তর্জাতিকভাবে এটাকে বলা হয় টিএসএ, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট। এইটা করতে হলে কালকেই সরকার করতে পারে, কিন্তু করছে না। এটা হচ্ছে না দেখে তালেব রেফাই যখন বাংলাদেশে আসলেন, উনি ওনার কাছে দাবি দেওয়ার পরে তারা ইউএনডব্লিউটি এটা নিচ্ছে না দেখে আমি নিজে তালেব রেফাইয়ের কাছে গেছি, গিয়ে আমি ধর্ণা দিয়ে ওনাকে বলেছি যে প্লিজ আপনি আমার দেশে এসে এত বড় প্রোগ্রাম করে ফিরে যাচ্ছেন, আমাদের এই দাবিটা আপনাকে মানতে হবে। উনি মেনে নিয়েছে। কিন্তু এই যে এটা প্রকিউরমেন্টের জন্য, এটা প্রকিউর করার জন্য আমলাতান্ত্রিক জটিলতা, তারা মনে করলো তোমরাই যেমন তালেব রাফাইয়ের সাথে কথা বলেছো তোমরাই করো, এটা তো আমরা করতে পারি না। মিটিং এ বসার পর তারা বলে এটা আপনারাই করেন। তাহলে আমার দেশে কোনো হিসাব নাই, টিএসএ নাই। তারপরে অনেকগুলো ব্যাপার, আমি যখন বোর্ডে ছিলাম আমি হয়তো যুদ্ধ করে, আমাদের দেশে তাদের উপরে তো কেউ কথা বলেন নাই। বাজেটের পরে যে অর্থের সংস্থান এগুলো তারা কিন্তু ডিস্ট্রিবিউট করে, এখানে তো কেউ কোনো কথা বলতে পারে না। আমি তাদের ডিস্ট্রিবিউশনে কিন্তু আমি বাধা দিয়েছি। আমি বলেছি আমি একাই বাধা দিব, আপনারা 15 জন 16 জন যাই করেন করেন, আমি অন্তত নোট অফ ডিসেন্ট তো দিতে পারবো।
সেই যুদ্ধ করে আমি তাদের সাথে, তারপরে মন্ত্রী মহোদয় এটার সাথে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, তখন আমি বলেছি আমি মানবো না। সেই জেদাজেদি করেও কিন্তু আমি অনেক ব্যাপার কিন্তু ওইখানে অন্তর্ভুক্ত করেছিলাম। আজকে আমাদের গবেষণার ব্যাপারটা বলেন, আজকে আপনার আমাদের যে কি বলে, এই যে আমাদের কোনো তথ্য ভান্ডার, জাতীয় পর্যটন তথ্য ভান্ডার নাই, গবেষণা নাই। আপনি এত বড় একটা শিল্প চালাচ্ছেন, আপনার রেসপন্সিবল ট্যুরিজমের কাজ নাই, টিএসএ নাই, কিছু নাই। আমি সবগুলো কাজ এখান থেকে অ্যাপ্রুভ করে ফান্ডের ব্যবস্থা করে আসছি, কিন্তু তারা করে নাই। তো এটার নাম হচ্ছে আমলাতন্ত্র। এখন কথা হলো এখান থেকে বেরোবেন কি করে, উনি যে প্রশ্নটা করেছেন, এটার একমাত্র রাস্তা হচ্ছে সরকারকে আন্তরিক হতে হবে। সরকার আন্তরিক হয়ে প্রথম কাজটাই হতে হবে, একটা পৃথক শক্তিশালী মন্ত্রণালয় করতে হবে, যেটা হবে শুধু পর্যটন মন্ত্রণালয়। যদি আপনি পর্যটনের উন্নয়ন করতে চান, 48 বছর দেরি হয়ে গেছে আমাদের। বঙ্গবন্ধু যে কাজটা করেছিলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন করে গেছিলেন, তারা তিলে তিলে এতটুকু কাজ করে এতটুকু অগ্রসর হয়ে এসেছে, সেইটাকে এই আমলারাই ফুকলা করে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা বুঝতেই পারেন না। এটার নাম হচ্ছে আমলাতন্ত্র। আজকে দ্বিতীয় কাজটা হবে কি, যে সরকারকে এটা নিয়ন্ত্রণ নিতে হবে হাতে। যেটা প্রশাসনিক মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজ, সরকারের নীতি কি সেটা সরকার বলবে, এবং আমলাদেরকে শুধু বাস্তবায়নের কাজ দিতে হবে। তৃতীয় হচ্ছে যে বেসরকারি খাত আছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করে ওদেরকেও দায়িত্ব দিতে হবে, কারণ তাদেরকেও দায়িত্ব নিতে হবে। পর্যটন কিন্তু কোনো দেশেই একা সরকারি খাত বা বেসরকারি খাত করে না, এটা দুই পক্ষই করে। সরকারের কাজ হচ্ছে সে সাপোর্ট সার্ভিস গুলো এশিওর করবে, ব্যবসাটা কিন্তু আমরাই করব, ওই সামনুর করবেন, ওই শিপার ভাই করবেন, যারা বিনিয়োগ করছে তারাই করবে। তো তাদেরকে যদি আপনি আজকে এই বিপদের সময়, আপনি তো প্রণোদনা দূরের কথা, তাদেরকে একটা সুবাণীও শোনাচ্ছেন না, একটা সামনে এসে কেউ নেতৃত্ব দিচ্ছে না। দ্বিতীয় কথা যেটা সামনুর বলেছেন, আমাদের ডাইনামিক লিডারশিপ দরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিতে হবে এবং ডাইনামিক একটা মিনিস্টার এখানে আসতে হবে, যার ভয়েস থাকবে। অন্তত যারা আমলা আছে তার উপর দিয়ে তারা যারা লাভ দিয়ে না যেতে পারে, এবং সবকিছুতে যাতে তারা নুক্তা না দিতে পারে। তারপরে তৃতীয় হচ্ছে, আমাদের দেশে কিন্তু এখন কিন্তু এই যে 48 বছর হয়ে গেছে, আমাদের দেশে কিন্তু নাই নাই করে অন্তত 5-7 জন তো বা 10 জন হয়তো এমন এমন পর্যায়ের ব্যক্তিত্ব আছেন যারা দেশে বিদেশে কাজ করেন, এক্সপার্টিস দিচ্ছেন। তো তাদেরকে তো এখানে কাজে লাগানো যেতে পারে। আমরা কি বাইরে গিয়ে কাজ করছি না? আমিও তো আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিভিন্ন জায়গায় গিয়ে আমি নিজেও তো কাজ করেছি, দেশকে রিপ্রেজেন্ট করেছি, ওইখানে গিয়ে আমরা মতামত দিচ্ছি, আমি এক্সপার্টিস দিচ্ছি। তাহলে আমারটা কি আমি পারি না? আমার মতো তো এরকম দেশে অন্তত আরো কয়েকজন আছেন। তো এদেরকে তো আপনি কাজে লাগাইতে পারেন, তাদেরকে চিহ্নিত করেন যে আপনার এসেটটা কি। তৃতীয় যেটা হচ্ছে যে এই আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেমন সরকারকে আন্তরিক হতে হবে, তেমন বেসরকারকেও কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। সবাই যদি আমরা একাট্টা হয়ে কাজ করতে পারি, আমলা তো আমি কোনো দোষের কাজ বলছি না, আমলা তো একটা ভালো জিনিস। তারা কি করবে, পলিসিটা বাস্তবায়ন করবে, আমরা কি চাই সেটা বাস্তবায়ন করবে। কিন্তু এখানে যদি সব মুনশিয়ানামি সবকিছু তাদের হাতে চলে যায়, তারা যাই বলবে, আমি বলি ইদানিং যে পৃথিবীতে পর্যটন চলে পর্যটনের নিয়মে, আর বাংলাদেশে পর্যটন চলে আমলাতন্ত্রের নিয়মে। ওনারা যা বলবেন তাই পর্যটন, আর ওনারা যেটা বলবেন, ওই যে বলে বস যেটা বলবেন সেটাই ঠিক, আমলাতন্ত্র যেটা বলবে ওইটাও ঠিক। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে খয়ের কাম, ওই দালালি করে, এই স্যার বলে পিছে পিছে দৌড়াবে, ওনারা আমাদেরকে ভাগ করে রাখবে। সব তো আর জামিল সাহেব না আর শামনুর সাহেব না যে প্রতিবাদ করবে বা খণ্ড নিয়ে সামনে যাবে। তো আমাদেরকেও এক হইতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর তৃতীয় সমস্যা যেটা হচ্ছে, আমাদের দেশে পর্যটনের সম্পর্কিত জ্ঞানে আমরা কিন্তু খুব পিছিয়ে পড়ে আছি। যদিও 18-19টা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, অনেকগুলো কলেজে পড়ানো হচ্ছে, আমি তো ওখানে মাস্টারি করতেও যাই, ইনস্টিটিউট গুলোতেও যাই, তা আমি তো দেখি ওদের অবস্থা, এদের কি পড়ানো হচ্ছে। এদের প্রতিও কোনো সরকারের কোনো নজরদারি নাই। 5টা পক্ষ এই যে বিপদের সময় আছে, শিক্ষার মান নাই, প্রশিক্ষণের মান নাই। আমি তো অনেক অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করে, আমি বললাম যেগুলো মান নিয়ন্ত্রণেরও তো কোনো ব্যবস্থা নাই। অতএব এই যে বিপদ আপদ আমরা কি করে কাটাবো, যদি আমাদের মধ্যে ইউনিটি না থাকে, যদি আমাদের সরকার আমাদের নেতৃত্ব না দেয়, যদি আমরা সবাই একসাথে কাজ না করি। এটা ঠিকই বলেছেন, পর্যটন কমে তো পৃথিবীর সব দেশে, কারণ WTO বলেছে যে 100% সব পর্যটক গন্তব্য বন্ধ হয়ে আছে, এগুলো চলবে। এই যে আমরা যেটা নিউ নর্মালে যাচ্ছি, আমরা যে একটা নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছি, এখানে কিন্তু কামড়াকামড়ি হবে, প্রতিযোগিতা হবে। এই বিশ্বের যদি আমরা আজকে ভালো করে আমাদের পর্যটনকে আমরা খুব সুশৃঙ্খল ভাবে শক্তিশালী করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের একটা সুযোগ ছিল, আমাদের যে এত বছরের ঘাটতি, এটা আমরা পূরণ করতে পারতাম। সেই সুযোগটা বোধহয় আমরা হারাবো। আমি জানি না কি হতে যাচ্ছে, তবে আমার আহ্বান থাকবে সবাই প্রতি যে আসেন আমরা সবাই এক হয়ে আমরা আমাদের এই যে এত বড় একটা সম্ভাবনা, এত বড় একটা শিল্প, আমরা জানি না যে আমাদের যে কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক দেশে পর্যটন সম্পদ আছে কিন্তু তার মানব সম্পদ নাই।
আল্লাহ আমাদেরকে পর্যটন সম্পদও দিয়েছেন, আমাদের যথেষ্ট মানব সম্পদ দিয়েছেন। শুধু আমরা এগুলোকে সমন্বয় করে আমরা কি বলবো, আমি গার্মেন্টস বলেন যাই বলেন, আমি বলি যদি সুসমন্বয় করে পর্যটনকে আমরা কাজে লাগাইতে পারি, গার্মেন্টস চলে যেতে পারে, কিন্তু আমার এটা তো কোনোদিন যাবে না, এটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো। অতএব সেই সম্ভাবনাকে কাজে লাগানোর দায়িত্ব সবাই, শুধু আমি সরকারকে বলছি না, সরকারকে যেমন এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে, আমাদের সবাইকেও আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করি আমরা এই দায়িত্ব পালনে সক্ষম হব। এবং যারা প্রশ্ন করেছেন আজকে অনেক ভালো ভালো প্রশ্ন করেছেন, আমি যার যে প্রশ্নকর্তা ওনাকে আশা করি আমার কথা থেকে উনি উত্তরটা পেয়েছেন, এবং উনি প্রশ্ন করার জন্য ওনাকে আবার ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জামিল ভাই, আপনি অতি সুন্দরভাবে সব বিষয়গুলো আসলে তুলে ধরেছেন এবং আরো বেশ কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। আমি আন্তরিকভাবে জি দুঃখিত, বলেন, যেহেতু আমি আমরা সংক্ষেপে চেষ্টা করবো উত্তর দেওয়ার। বলেন, আমি সব উত্তর দেবো, খুব সংক্ষেপে দিয়ে দেবো। আচ্ছা, একজন একটা বলছেন যে জামিল ভাইকে বলছি, বর্তমান আমাদের সিলেটের অঞ্চলের অনেক রিসোর্টের মালিক ব্যবসা না থাকায় মাথায় হাত দিয়ে বসে আছেন। এরা কি রিসোর্ট গুলোকে ব্যক্তিগত উদ্যোগ বা প্রাইভেট আইসোলেশন সেন্টার খুলে সেবামূলক ব্যবসা করতে পারেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা তাদের জন্য একটা গাইডেন্স আছে। এটা এটা যিনি বলেছেন উনি তো আর এত স্টাডি করে বলেন না, উনি ওনার কমন সেন্স থেকে, কাণ্ডজ্ঞান থেকে বলেছেন। এটা কিন্তু ইউএনডব্লিউটিও বলেছে, তাদেরকে বলা হয়েছে, আমি আমার ওই লেখাতে এটা উল্লেখ করেছি। যেমন আমাদের বাপক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তাদের যে স্থাপনাগুলো আছে, আবাসন স্থাপনা, সেখানে কিন্তু তারা ওই কর্মে গিয়েছে। তো এখানে আমি বলেছি যে সবাই পার্টিসিপেশন, হ্যাঁ এটা করতে পারে, তাদেরকে এগিয়ে আসা দরকার। আমি শুধু সরকারকে দোষারোপ করব, সরকার আমাকে দিল না, তা না। আমরা তো সরকারকে দোষারোপ করলাম, সরকার দিচ্ছে না। কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে যারা আছি, যেসব এইসব প্রতিষ্ঠানগুলো আছে, তারা এইভাবে এগিয়ে আসতে পারে। উনি সুন্দর প্রস্তাব করেছেন, আমি ওনার সাথে একমত। এবং কথা হচ্ছে এটা আন্তরিকতার ব্যাপার, এবং এদেরকে সম্পৃক্ত করার জন্য ওই সরকারকেই কিন্তু এগিয়ে আসতে হবে, কাউকে নেতৃত্ব দিতে হবে। জি, পরের প্রশ্ন। আরেকটা প্রশ্ন একজন করেছেন, আমি একটু দেখছি, শেখ রুবেল আহমেদ নামে একজন একটা প্রশ্ন করেছেন। উনি বলছিলেন যে আমাদের সুনামগঞ্জের কথা বলছিলেন উনি। আমি প্রশ্নটা এই মুহূর্তে আমি একটু আবারও দেখছি, পেয়েছি আমি। বলছেন শেখ রুবেল আহমেদ বলছেন, জামিল ভাইয়ের কাছে প্রশ্ন, চলচ্চিত্র শিল্পের শুটিং সিলেট টাঙ্গুয়ার হাওরে বিশেষ ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনি যদি এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমাদের তো এটা আমাদের এত বড় একটা সম্পদ, আমাদের যে টাঙ্গুয়ার হাওরটা, শুধু টাঙ্গুয়ার হাওর না, আমাদের যে এই যে জলাভূমি, যেটা এটা তো ওই যে বললাম প্রকৃতি প্রদত্ত। আজকে যেমন বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি, এত কিছুর পরেও দেখেন আমরা এত বড় বড় সব হাওর গুলো, কিন্তু এই যে সম্পদগুলো, প্রাকৃতিক সম্পদ, এটা তো প্রথমে প্রাকৃতিক সম্পদ, তারপরে কিন্তু পর্যটন সম্পদ। তো এটাকে আমরা কাজে লাগানোর জন্য আমরা শুধু শুটিং কেন বলবো, শুটিংও তো আমাদের পর্যটনের এটাও তো একটা অংশ। আমরা যে এন্টারটেনমেন্টের কথা বলি না, আজকে আমরা ঠিক মতো যদি এই টাঙ্গুয়ার হাওরটাকে কাজে লাগাতে পারতাম, এটা শুধু শুটিং কেন, আমরা পর্যটকদেরকে আমরা এখানকে তাদের একটা বিচরণ ক্ষেত্র করে আমরা দিতে পারতাম। আমি ওনাকে ধন্যবাদ করি এই প্রশ্নটা করার জন্য। কিন্তু ওই যে এখানে যেটা বললাম, তার সাথে আমার সংস্কৃতি মন্ত্রণালয় সম্পৃক্ত আছে। আমি তাদেরকে পরিকল্পনা মাফিক তো তাদেরকে আমি কাজে লাগাতে পারি, কিন্তু আমি তো তাকে পরিকল্পনা দিচ্ছি না। পরিকল্পনা মাফিক কোন মন্ত্রণালয়কে কোন কাজে লাগাবো, সেই কাজটাই তো আমাদের পর্যটন মন্ত্রণালয় করবে। পর্যটন মন্ত্রণালয়ের কাজ কি? তার কাজ হচ্ছে সমন্বয় করা। সে দেখবে আমার কোথায় কোন সম্পদটাকে আমি পণ্যে পরিণত করার জন্য আমি কাকে কিভাবে কাজে লাগাবো, বা আমার বিপণনের জন্য আমি কাকে কিভাবে কাজে লাগাবো। আমার বিপণন নাই, সরি, আমার সম্পদ নাই, আমার বিক্রি করবো, আমার হাতে মাল নাই, আমি শুধু বাজারে যাওয়ার জন্য ব্যস্ত, বিদেশ ভ্রমণের জন্য আমরা সবাই ব্যস্ত, কিন্তু আমার পণ্যের কোনো খবর নেই। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি দিয়ে দেবো তথ্য। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক আসলে আমরা মনে করছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো, অলরেডি প্রায় 1 ঘন্টা 22-23 মিনিট হয়ে গেছে। যেহেতু প্রাণবন্ত আলোচনা এবং আপনারা তিনজনই বিভিন্ন দিক থেকে এত ইনফরমেশন দিচ্ছিলেন, কিভাবে সময়টা আসলে চলে গিয়েছে আসলে আমরা বুঝতেই পারিনি। আমি শিপার ভাই আপনার কাছ থেকে যদি একটু জানতে চাইবো যে আমার কাছে পার্সোনালি আমার ইনবক্সে কয়েকজন প্রশ্ন করেছেন যে এই যে হজের টাকা অনেকে জমা দিয়েছিলেন, বা যারা এবছর হজে যেতে পারলেন না, এটা একটা বিষয়, ওরা টাকাটা কিভাবে পাবে এটা একটা বিষয়। আর পরের বছর যদি এরা হজে যেতে চান, এক্ষেত্রে ওনারা কোনো মানে কি বলবো এটাকে, ওনারা কোনো ফ্যাসিলিটি, এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন কিনা, বলতে আগামী বছর নতুন কিছু মানুষ ইনক্লুড হতে চাইবেন এবং পুরাতন তো যারা জমা দিয়েছিলেন টোটাল মানুষজনই আছেন, এই দুইটা বিষয়টা সম্পর্কে যদি আপনার কাছে যে তথ্য আছে যদি একটু বলেন। আসলে যারা 2020 সালে প্রি রেজিস্ট্রেশন এবং ফাইনাল রেজিস্ট্রেশন করেছেন, তারা যদি হজে যাওয়ার ইচ্ছা বাদ দিয়ে দেন, তাহলে তাদের রেজিস্ট্রেশন এবং প্রি রেজিস্ট্রেশন দিয়ে সম্পূর্ণ টাকা 16 তারিখের পরে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে অনলাইনে সে টাকাটা নিতে পারবে। আর যদি মনে করেন যে উনি 2021 সালে যাবেন, তাহলে ওনার রেজিস্ট্রেশন এবং প্রি রেজিস্ট্রেশন থাকলে 21 সালে ওনার
হজে যাওয়ার ব্যাপারে ওনার অগ্রাধিকার থাকবে। সুতরাং আপনার বাদ দিলে পুরো পোষাটাই বাদ দিতে হবে, রেজিস্ট্রেশন এবং প্রি রেজিস্ট্রেশন। আর যদি মনে করেন 21 সালে যাবেন, তাহলে পুরো পোশাকে আপনাকে যে হজ এজেন্সি আছে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে আছে যে অ্যাকাউন্ট, সেখানে জমা থাকবে। এতে তার 2021 সালে যাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পাবে, আমি যতটুকু মানে জানি বা হজ করেছে। আর আমি একটু একটা জিনিস শুধু অত্যন্ত প্রাণবন্ত আলাপ বলতে, জামিউল ভাইয়ের তো কথা আসলে আজকে 1 ঘন্টা না 5 ঘন্টা শুনলেন। অত্যন্ত রিসার্চ করেন, অনেক কিছু শেখার আছে। আসলে বসে অনেক কিছু আমি চিন্তা করতেছি বসে বসে। শামনুন ভাইও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। যার যে কাজ তাকে দিয়ে সে কাজ করতে হবে। দেখেন, আমি যদি একটা এক্সাম্পল দেই, আমার সাথে জামিউল ভাই বা শামনুন ভাই হবেন, আমরা যে কাজের জন্য ট্যুরিজম যারা আছে, ট্যুরিজমের দ্বারা সময় দিচ্ছে, যারা ট্যুরিজমের সাথে রিলেটেড আছে, তাদের কাছ থেকে আমরা অনেক পরামর্শ পাবো। আমরা টিকেটিং এর ব্যবসা, যারা আমরা ট্রাভেল এজেন্সি করতেছি, এয়ারলাইন্স তার ব্যবসা করতেছে। কিন্তু আপনি হয়তো কয়েকদিন আগে দেখেছেন বা ইয়েছে, কুয়ালালামপুর থেকে একটা ফ্লাইট আসবে, সেইটা চার্টার করে কারা করবে সেইটার ব্যবসা? বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ফ্লাইট চার্টার করে তারা কুয়ালালামপুর থেকে ব্যবসা আনবে। তো ওনারা, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, ওনাদের অভিজ্ঞতা আছে প্লেন চালানোর ব্যাপারে, এতে নিঃসন্দেহ। কিন্তু উনি ব্যবসায় লেগে গেছেন, সেখানে বিমান বসে আছে। এই যে আমলাতান্ত্রিক জটিলতা বলেন, সেখানে বিমান বসে বসে ঘুমাচ্ছে, আর তার এয়ারক্রাফটটা ভাড়া দিচ্ছে যে ব্যবসায়ী না, যে এইটার ব্যাপারে এক্সপার্ট আছে, এখানে বিমান ব্যবসা করতে পারত। আপনি শুনে আশ্চর্য হবেন, সিলেটে যে ফ্লাইটটা আরম্ভ করেছে লন্ডন, সপ্তাহে একটা যাচ্ছে, অক্টোবর পর্যন্ত সিট নাই। এক্সট্রা ফ্লাইট একটা শুধু 1 তারিখ দিয়েছে, বাকি দিয়ে পয়সা বানাতে পারতো, ফাইন্যান্সিয়ালি সে লাভবান হতে পারতো। এইখানে যারা আটকা পড়েছে তারা লন্ডন যেতে পারতো, এবং লন্ডন যারা আটকা পড়েছে তারা এখানে আসতে পারতো। কিন্তু বিমান, তার ক্রাফটটা, যারা চালক অবসরপ্রাপ্ত, যারা এই ব্যাপারে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, তাদেরকে দিয়ে আর ব্যবসা তারা না করে বসে আছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এই জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাবো, যে যেটাতে এক্সপার্ট, যে যেটার ব্যাপারে অভিজ্ঞতা আছে, ব্যবসায়ীকে দিয়ে ব্যবসা করেন, গভর্নমেন্ট সেখানে হাত মিলিয়ে কাজ করুক। অবশ্যই আমরা আসবো, যেটা আইটি সেক্টর, যেটা সামনে বলেছেন, আমিও একমত। আইটি সেক্টরকে আজকে হাতে ধরে এতটুকু আনাতে কিন্তু আমরা দেখেন আজকে এই যে প্রোগ্রামটা করতেছি ঘন্টা 2 ঘন্টা, কিসের বদলতে? আইটি সেক্টরের উন্নতির জন্য। আজকে আমরা কোভিড-19 অফিসে বসে টিকিট বিক্রি করতেছি, কিসের বদলতে? আইটির ব্যাপারে। একজন তার পাসপোর্টের কপি দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে বা মেইলে দিয়ে দিচ্ছে, আমার অনলাইনে ব্যাংকিং এ টাকা জমা দিচ্ছে, আমিও তাকে দিয়ে দিচ্ছি বসে। এটা কিসের জন্য হয়েছে? বাংলাদেশ সরকার কিন্তু আন্তরিকতা ছিল, যার দরুন আইটি সেক্টরে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন। যদি সরকার চান যে এই ট্যুরিজম সেক্টরকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে, সেদিন বেশি দূর থাকবে না। আমরা যারা আছি অবশ্যই তো আমরা সহযোগিতা করব। আর সরকারের যদি হাত না বাড়িয়ে দেয়, আমরা যতই এক হাত দিয়ে ওঠার চেষ্টা করি, মনে হয় সেটা দূর হয়ে থাকবে। তো আমি আশা করব বা এই অন্য মাধ্যমে, যেটা জামিল ভাই, আসলে আমার এক সুযোগ হয়েছিল, সিলেট আসছিলেন, উনি একসাথে বসছিলেন, ওনার কথা শুনতে গেলে আপনি, আমরা যারা আছি দর্শক, 1 ঘন্টা 2 ঘন্টার মতো দিবেন, দেখবেন আমরা কতটুক আক্ষেপের মধ্যে আছি, যেটা গড গিফটেড জিনিসকে আমরা কাজ করতে পারতেছি না। যেটা করতে হয়তো আমাদের কোটি কোটি টাকা খরচ হতো। সিলেটে যে রাতারগুল, বিছানাখান্দি, এগুলা সাদা পাথর, এগুলা কিন্তু যদি আপনি তৈরি করতেন, তখন বুঝতেন যে এই জিনিস তৈরি করতে গেলে আমাদের কত কষ্ট হতো। আমাদের গড গিফটেড জিনিসগুলাকে দিয়ে আমরা কাজ করতে পারতেছি না। এইটার জন্য যারা ট্যুরিজমের মধ্যে কাজ করতেছে তারা অনেক আক্ষেপ থাকবে। তো আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে যেইখানে পারফেক্ট হবেন তাদেরকে নিয়ে মিলিয়ে সরকার যদি কাজ করে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ট্যুরিজম সেক্টর ইনশাআল্লাহ এই ইয়েতে হয়ে যাবে। আজকে যেহেতু বেশি আলোচনা হচ্ছে, এই সময় বলে দিচ্ছে যে আমরা আবার উত্তরণের দিকে যেতে হবে। নতুন ভাবে যদি আমরা আমরা একটা সবাই মিলে এক শপথ নেই যে হ্যাঁ, ট্যুরিজমকে সরকার এবং আমরা মিলিয়ে কাজ করব, এবং বিদেশি দূতাবাসগুলোকে যদি আরো করে, আর বিভিন্ন সময় আছে, যেটা জামিল ভাই আছেন, আরো আছেন অনেকে কিন্তু ট্যুরিজমে, সত্য যে জামিল ভাই তো এটাকে রিসার্চ করতেছেন, ওনার যারা ফলোয়ার্স বা আরো যারা ট্যুরিজমে কাজ করতেন, তাদেরকে নিয়ে বসে সরকার যদি সংক্ষিপ্তভাবে কাজ করবে, তাহলে ট্যুরিজম এগোবে বলে আমি আশা করি, এবং আমরা সেই আশায় থাকলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ শিপার ভাই। আপনি দিক নির্দেশনামূলক বেশ আলোচনা তুলে ধরেছেন, মাঠ লেভেলেরও বেশ কিছু তথ্য প্লাস টিকেটিং এর যে বিষয়গুলো আপনি তুলে আনলেন। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা আমাদের সাথে আছেন। আমি এখানে দু তিনটা বিষয় একটু যোগ করতে চাই শামনুন ভাইয়ের কাছে যাওয়ার আগে, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আমরা আসলে আপনারা তিনজনই আসলে প্রযুক্তির কথাটা বারবার বলছিলেন এবং আমাদের সিলেটের কথা ঘুরে ফিরে আসলে বিভিন্ন ভাবেই চলে আসছিল, আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা। রাতারগুল যদি বলি, আমরা বিছানাকান্দি, বা আমরা অন্য বিষয়গুলো বললে, পর্যটন বললে তো আমাদের সিলেটের কথা আসেই। যে আপনারা জানেন আমরা আজকে যে প্ল্যাটফর্ম থেকে এই কাজটা করছি, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে আসলে একটা জায়গায়, শুদ্ধ ইতিহাস, সঠিক ইতিহাসকে একটা জায়গায় নিয়ে আসার জন্যই মূলত আসলে সিলেট পিডিয়া কাজ করছে, এবং এটা সম্ভব হয়েছে প্রযুক্তির কারণে। প্রযুক্তি যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং আমরাও চিন্তা ভাবনা করেছি, যেহেতু যেমন জামিল ভাই লেখাগুলোর কথা যদি আমি ধরি, যেমন আগে জামিল ভাই যদি বই আকারে লিখলে হয়তো ফেব্রুয়ারিতে লিখতেন, ফেব্রুয়ারিতে হয়তো এটা পাবলিশ হতো, অথবা পত্রিকাতে আসলে হয়তো আমার কাছে নাও আসতে পারতো, হয়তো আমি ওই পত্রিকাটা নাও পড়তে পারতাম। অনলাইনে হওয়ার ফলে যেটা হয়েছে, আমি এটা ওনার ওয়াল থেকে এটা কালেকশন করতে পারি, কালেকশন করে আমার যে প্রয়োজন হয় ইনফরমেশন গুলো আমি এখানে এডিট করতে পারি, অ্যাড করতে পারি, সংযোজন বিয়োজন আমি আমার মতো করে আমিও একটা জিনিস উপস্থাপন করতে পারি। এই চিন্তা ভাবনা থেকে আসলে আমরা সিলেট পিডিয়াটা যাত্রা শুরু করি, এবং আমরা চেষ্টা করছি সিলেটের ইতিহাস ঐতিহ্যটাকে আসলে একটা জায়গায় নিয়ে আসার জন্য, সঠিক ইতিহাস। যেমন শামনুন ভাই হচ্ছে আমার উপদেশটাও ধরা যায়, কারণ শামনুন ভাইকে আমি খুব এইসব বিষয় নিয়ে খুব বিরক্ত করি সব সময়। শামনুন ভাই আসলে সবসময় ফলো রাখেন সিলেট পিডিয়ার ব্যাপারে, এবং আমাকে আসলে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেন। আমাদের আরো অনেকেই আছেন, আমাদের সিলেটের অনেক গুণীজন আছেন এই বিষয়ে, আমাকে সহযোগিতা করেন, এবং শামনুন ভাইয়ের কাছে আসলে আমি সবসময় বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকি। এবং এক্সপার্টের যে বিষয়টা আসছে এখানে, আসলে আমাদের জামিল ভাইকে নিয়ে একজন একটা কমেন্টস করেছেন, মোহাম্মদ রহমান নামে একজন, বলছেন আমাদের আজ জাতি হিসেবে বড়ই দুর্ভাগ্য, এই যে জামিল ভাইয়ের মতো অত্যন্ত বিজ্ঞ, আন্তর্জাতিকভাবে খ্যাতি ও বহু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে কাজে লাগাতে পারলাম না। মোহাম্মদ রহমান একটা কমেন্টস করেছেন, উনি বলছেন শামনুন ভাইয়ের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, অর্থবহ। সরকার যদি এই বিষয়গুলো ব্যাপক চিন্তা করে ফয়সালা করে, তাহলে হয়তো ট্যুরিজম শিল্প মাথা তুলে দাঁড়াতে পারবে। আমলারা বড়ই দুর্বহ এই জটিল সমীকরণ। আমরা এখন শামনুন ভাই, আপনার কাছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আপনার শেষ বক্তব্যটা শুনতে চাই, আপনি আপনার মতো করে বলতে পারেন। প্রথমে সিলেট পিডিয়াকে ধন্যবাদ। আসলে শাহাবুদ্দিন শুভকে যারা চেনেন, আমরা লাইভের আগে বলছিলাম যে উনি অনেক বেশি বলছেন আমার সম্বন্ধে, ব্যাপারটা আসলে তা না। শাহাবুদ্দিন শুভ যখনই আমার সাথে আলাপ করেন, আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব তাকে সহায়তা করার, অতটুকুই। কিন্তু শাহাবুদ্দিন শুভ এবং তার সাথে যারা আছেন সিলেট পিডিয়াতে, তারা খুবই কর্মঠ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তাদের উদ্দেশ্যটা কিন্তু খুবই মহৎ। সেটা হচ্ছে সিলেটের শুদ্ধ ইনফরমেশন কালেক্ট করা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলছি, আমি শিওর আপনি আজকে আমার কথা বলেন, কিন্তু শিপার ভাই আছেন, জামিল ভাই আছেন, এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সবাইকে পাবেন। তো শাহাবুদ্দিন শুভ এবং সিলেট পিডিয়া এগিয়ে যান, আমরা আপনাদের সাথে সবসময় আছি, যার যেভাবে সম্ভব আমরা অবশ্যই সহায়তা করার চেষ্টা করব। পর্যটনের ক্ষেত্রে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে সিলেটের পর্যটন, বাংলাদেশের পর্যটন, যেহেতু সিলেট পিডিএর প্রোগ্রাম, সিলেটের পর্যটনের ক্ষেত্রে একটু ছোট্ট করে বলে শেষ করে নেই। সেটা হচ্ছে পর্যটন নগরী বা পর্যটনের প্রাণকেন্দ্র কিন্তু সিলেট হওয়ার সকল নিয়ামক এখানে আছে, যেটা বারে বারে অনেকে আমরা বলেছি। বিছনাকান্দির কথা বলেছি, রাতারগুল যেগুলো নতুন নতুন এসছে বা আগেরও আছে। আমাদের কিন্তু হিস্ট্রি ইজ অলসো ভেরি স্ট্রং। হ্যাঁ, আমাদের রিলিজিয়াস ট্যুরিজমের পার্সপেক্টিভেও আমাদের কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। সো বিভিন্ন বা বহুমাত্রিক পর্যটনের ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। একটা কাকতালীয় ব্যাপার কি, এই যে নতুন যে জিনিসগুলো আছে সেগুলোর প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু সাবধান হতে হবে, পরিবেশের দিকটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ এই জিনিসগুলোকে নষ্ট করে ফেলা যাবে না। রিসোর্ট হবে, কিন্তু কক্সবাজারে যেটা হয়েছে, রিসোর্ট গুলো একটু অপরিকল্পিতভাবে হয়ে যাওয়ার কারণে, বা হোটেলগুলো, ওখানে কিন্তু আপনি ইউ হ্যাভ লস দি এনভায়রনমেন্ট। হ্যাঁ, কলাতলি বিচ থেকে লাবণী পয়েন্টের ওই জায়গাটুকু আপনি কিন্তু ইউ ডু নট ফিল গুড, কারণ এত বেশি ওভার ক্রাউডেড হয়ে গেছে। সো এই জিনিসগুলো যেহেতু আমরা এখনো উই আর ইন আ ভার্জিন ল্যান্ড, আমাদের কিন্তু সুযোগ আছে এটাকে সুন্দরভাবে পরিবেশের দিকটা খেয়াল রেখে এটাকে বড় করার। প্রবাসীরা আমাদের অ্যাম্বাসেডর হতেই পারেন। হ্যাঁ, বাংলাদেশে প্রতি বছর সিলেট প্রবাসী অধ্যুষিত এরিয়া, প্রচুর প্রবাসীরা বাংলাদেশে আসেন এবং ফিরে যান। তারা যদি বাংলাদেশে যখন আসেন, তাদেরকে অভ্যস্ত করতে হবে যে তারা যখন দেশে আসেন, এয়ারপোর্ট থেকে সোজা চলে যান তারা তাদের গ্রামের বাড়িতে। হ্যাঁ, পরের জেনারেশনকে যাদেরকে নিয়ে আসেন, তারা হয়তো সবসময় ব্যাপারটাকে অতটা এনজয় করে না। হ্যাঁ, ইলেকট্রিসিটির ঝামেলা থাকতে পারে, মাঝে মাঝে কিছু হয় বা এরকম।
ওইখানে যে অভ্যস্তটা আমরা করার চেষ্টা করছি এবং এটা ভালো ফল দিয়েছে, সেটা হচ্ছে আপনি যদি 3 সপ্তাহের জন্য আসেন, আপনি 2 সপ্তাহ আপনার বাড়ির জন্য রাখেন, 1 সপ্তাহ আপনি পর্যটনের জন্য খরচ করেন। ওই 1 সপ্তাহ আপনি দেশকে ঘুরে দেখেন, সিলেটের বিভিন্ন জায়গায় দেখে ঘুরে দেখেন, এবং ট্রাস্ট মি, ইট ইজ গিভিং এ ভেরি গুড রেজাল্ট। তারা এপ্রিসিয়েট করেছেন, কারণ তখন কি হয়, তখন তারা তাদের কাজিনদেরকে, আত্মীয় স্বজনদেরকে সাথে নিয়ে যান এবং তখন তারা একটা কোয়ালিটি ফ্যামিলি টাইম এনজয় করেন। আমাদের এই বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন তো করতেই হবে, সাথে সাথে সিলেটেরও একটা ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে। সিলেটকে, সিলেটের সক্রিয় বৈশিষ্ট্য নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও যথেষ্ট ভূমিকা আছে। হ্যাঁ, অবশ্যই প্রবাসীদের আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, অবশ্যই আরেকটা যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে পর্যটন কর্পোরেশন ইটসেলফ। এবং দেখেন, এই পর্যটনের যত পরিকল্পনা, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত পরিকল্পনা, পরিবেশের যত কিছু বলার, এক্সপেট্রিয়েট মিনিস্ট্রি যত কিছু বলার, সবকিছু কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়তে যেতে হবে এবং সেখান থেকে অ্যাপ্রুভাল হতে হবে, অর্থ মন্ত্রণালয় অ্যাপ্রুভাল পাবে, তারপরেই হবে। কাকতালীয় ভাবে হলেও, যদিও তারা দেশের মন্ত্রী, কিন্তু খুবই কাকতালীয় ভাবে হলেও আমাদের ট্যুরিজম মিনিস্টার, প্রবাসী কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পরিবেশের মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী, 5 মন্ত্রণালয়ের 4 জন ফুল মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী আর ফ্রম গ্রেটার সিলেট, সিলেট বিভাগের মানুষ। তো প্যারোক্লিজমেরও যদি কোনো দরকার হয়ে থাকে, এটাই বোধহয় সিলেটের শ্রেষ্ঠ সময় সরকারের কাছ থেকে, হ্যাঁ, যুক্তিযুক্ত ভাবে, প্ল্যান সহকারে, লজিক্যাল স্টেপ নিয়ে দেন দরবার করে, কারণ শীর্ষস্থানীয় পর্যায়ে সিলেটের লোকরা আছেন, তারা সিলেটের সেন্টিমেন্টটা বুঝবেন। আমি বলছি না অন্যায় কিছু দেওয়ার জন্য, তবে ন্যায়সঙ্গত ভাবেই তো ঢাকা সিলেটে একটা প্রপার হাইওয়ে হওয়া উচিত, তাই না? একটা 4 লেন 6 লেন না হোক, প্রথমে 4 লেন হোক, একটা প্রপার হাইওয়ে আমাদের হওয়া উচিত। সিলেটে ট্যুরিজমের যেই কেন্দ্রগুলো আছে সেগুলোর আসলে অবস্থার উন্নতি হওয়া উচিত। তো আমি সেটাই মনে করব যে আমরা যারা ব্যবসায়ীরা আছি, তারা, নীতি নির্ধারক যারা আছেন, সরকার এবং ট্যুরিজম বোর্ড বলেন, অথরিটি বলেন, যারা আছেন, আমরা যদি একটু রিজিয়নাল ভিত্তিতেও সিলেটকে যদি আমরা সুন্দর করে তুলে ধরতে পারি এবং সরকারের সাথে, কেন্দ্রের সাথে দেন দরবার করে আমরা যদি আমাদের এলাকার এই জিনিসগুলোর অ্যাপ্রুভাল করাতে পারি আগামী 3-4 বছরে, তাহলে করোনা পরবর্তী যে বাংলাদেশ পাওয়া যাবে, সেইখানে সিলেট কিন্তু একটা ট্যুরিজমের খুবই অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হিসেবে আবির্ভূত হবে। সেই আশাই থাকলো। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার কো পার্টিসিপেন্টদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি শাহাবুদ্দিন শুভ এবং সিলেট মিডিয়াকে। জামিল ভাই, আমরা লাস্ট একটা প্রশ্ন শুধু নিব। একজন একটা কমেন্টস করেছেন, আমি যদি ভুল না করে থাকি, উনি সম্ভবত বাংলাদেশ বিমানের ডোমেস্টিকের ম্যানেজার, তাই তো? যদি একটু আমাকে সংশোধন করে দেন। আব্দুর রহমান সাহেব, আপনাকে বলছেন, জামিল ভাই, সরকার তো আন্তরিক, সেই জন্য গত বছর পর্যটন বর্ষ ঘোষণা করেছিলেন, সাথে বেসরকারি উদ্যোগও দরকার। হ্যাঁ, ধন্যবাদ আব্দুর রহমানকে প্রশ্ন করার জন্য। এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, সরকার তো আন্তরিক, আমি তো বলি না আমার আন্তরিকতা তো থাকলে হবে না। হ্যাঁ, আমি চাই, আমি খুবই আন্তরিক আমার ছেলেটাকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় হোক, কিন্তু আমি কিছু করলাম না, তাই না? আমার ছেলেটা বখাটে হইলো, তো আমার আন্তরিকতা তো কোনো কাজে লাগবে না। সরকার যে আন্তরিকতা ছিল, আমি এটাকে সমর্থন করে বলছি। সরকার শুধু ঘোষণা দেয় নাই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে 200 কোটি টাকা থোক বরাদ্দ করেছিলেন, কিন্তু সেই টাকাটা ছাড়ই করানো যায় নাই এবং 3 বছরের বর্ষটা পালন করতে পারেনি। একটা বিশ্ব রেকর্ড হয়ে গেল। তখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী আবুল মোল্লার সাথে আমি একটা মিটিং এ, সেটা অবশ্য আমাদের সিলেটের একটা, যদিও ঢাকা ক্লাবে হচ্ছিল, সিলেট পর্যটন নিয়ে সবাই বসেছিলেন ওইখানে। আমি বলেছিলাম যে দেখেন, ওই টাকার প্রসঙ্গটা আমি তুলে ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাকে আলাদাভাবে নিয়ে বলেছিলেন যে দেখেন, আপনি যে অভিযোগটা দিচ্ছেন, এটার জন্য প্রধানমন্ত্রী লাগে না, আমি টাকা দেব। আমি যে কথাটা আগে বলেছিলাম, যে ওই যে আমলাতান্ত্রিক জটিলতা, উনি আমাকে বললো যে দেখেন, আপনি টাকা চাইবেন, তার জন্য কিন্তু একটা নিয়ম আছে। তারপরে আপনি টাকাটা খরচ করবেন, সেটারও একটা নিয়ম আছে। আপনি তারপরে এটা হিসাব দিবেন, সেটারও একটা নিয়ম আছে। আপনি টাকা চাইতে পারেন না, টাকা নিলে খরচ করতে পারেন না, আবার খরচ করলে হিসাব দিতে পারেন না, আমাকে দোষ দিয়ে কি লাভ? আপনি আসেন, কত টাকার দরকার। আসলে উনি ঠিকই বলেছেন। আমি তো বললাম, আমাদের যেহেতু সিলেটেরই 3 জন আমার অর্থমন্ত্রী আমাদের ছিলেন, তাই না? আমি ওনাদেরকে ফেস করেছি। এখন যে আছেন অর্থমন্ত্রী, ওনাকে আমি ফেস করেছি, ওনাদের মনোভাব আমি জানি। তো এটা হলো যে, হ্যাঁ, আন্তরিকতা বলতে আমি ওটা বলছি, আমার আন্তরিকতা যথেষ্ট নয়। আমার আন্তরিকতাটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি আমলাতন্ত্রকে কাজে লাগাবো, আমার যে পরিকল্পনা, যেটা আমি বাস্তবায়ন করবো, এটা শুধু ট্যুরিজম কেন, আমরা দেখতে পাচ্ছি না দেশে আমলাতন্ত্রের যন্ত্রণা সরকার কিভাবে হাবুডুবু খাচ্ছে, তাই না? আজকে যে স্বাস্থ্য সমস্যা নিয়ে কি অবস্থাটা হচ্ছে। তো আমলাতন্ত্র এমন একটা জিনিস, যেটা একটা কাজ সরকার চাইলে যেটা একদিনে করতে পারে, তারা 10 দিনেও করবে না, তাই না?
সেই জটিলতার কথাটা বলছি, ওই কাজগুলো করার জন্য সরকারকে আন্তরিক হতে হবে, বা এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য সরকারকে আন্তরিক হতে হবে। সরকারের আন্তরিকতার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আন্তরিকতা থাকলে হবে না, বাট আমার পদক্ষেপগুলো নিতে হবে। আমাকে যথাস্থানে, যে কথাটা শিবার ভাই ঠিক বলেছেন, যে যথাস্থানে যে মানুষটা যে জায়গায় উপযুক্ত তাকে বসাইতে হবে, শুধু পর্যটন কেন, সব ক্ষেত্রে দেশের যে যার যে যোগ্যতা যেটা সেখানে তাকে বসাইতে হবে, তার মূল্যায়ন করতে হবে। শুধু সরকার কেন, আমরা সবাই তার যেন মূল্যায়ন করি। আমাদের এই একটা দোষ, আমরা সিলেটের কথা বলছেন, আমি আবার সিলেটের কথা বলে শেষ করবো, যেহেতু এটা আমাদের আমাদের সিলেট পিডিআর অনুষ্ঠান, এবং সেই কথাগুলো না বললে, এবং আমি যেহেতু তার সাথে সম্পৃক্ত, অনেকের মনে থাকতে পারে আমি কি করলাম। আমি করেছি, শিবার ভাই জানেন, শামরুর জানেন, আমরা কিন্তু সিলেটের কাজ করার জন্য আমরা একটা অর্গানাইজেশনও করেছিলাম, সিলেট বিভাগ পর্যটন উন্নয়ন ফোরাম। কিন্তু ওই যে আমাদেরই দোষ, যখন এই বিভাগে অর্থাৎ আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন কমিটি গুলো করতে গেলাম, তখনই কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেলাম। এই মারামারি কামড়াকামড়ি, কে নেতৃত্বে যাবে, কি করবে, এই জিনিসগুলো কিন্তু এখনো রয়ে গেছে। এই যে আমি যখন বোর্ডে ছিলাম, এখানে প্রচুর টাকা ছিল, কিন্তু ডিসিদের মাধ্যমে আমরা এই টাকাগুলো দিতে পারতাম এই যে ভৌত অবকাঠামোর জন্য, এই যে রাস্তাঘাট বা যেগুলো কাজ করার জন্য, বিউটিফিকেশনের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এগুলো ফোন করে করে সবাইকে বলছি যে প্লিজ সবাই ডিসির সাথে ওখানে কমিটিতে যান, কমিটিতে গিয়ে কি কি দরকার বলেন, টাকার ব্যবস্থা আমি এখান থেকে করছি। কেউ করে নাই। আমি 3 বছর মানে টাকাগুলো ফিরেই গেল। এটা হচ্ছে আমাদের অবস্থা, যেটা আমাদের সিলেটের একটা অবস্থা হচ্ছে কি, এই যে শিপার ভাই বললেন, বা আমরা সবাই বলছি যে আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, আমাদেরকে এত সম্পদ দিয়েছেন, পর্যটন সম্পদ দিয়েছেন, আমাদেরকে মানব সম্পদ দিয়েছেন। আরো একটা বাড়তি সুযোগ হইলো, আমরা কিন্তু প্রবাসেও কিন্তু আমরা অত্যন্ত শক্তিশালী। আমরা যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি, ইভেন সরকারকে কেন, সরকারকে বাদ দিয়েও তো আমরা করতে পারি। আমাদের অনেক প্রবাসীরা কিন্তু শত শত কোটি টাকা বাংলাদেশে এই পর্যটনের জন্য কি করছেন, বিনিয়োগ করছেন না, কিন্তু তাদেরকে তো আমরা সাহস দিতে পারছি না। তাদেরকে তো আমরা, সরকার প্রণোদনা দেবে, সাহস দিবে, আমাদেরও তো দায়িত্ব আছে। তো আমি বলবো সিলেটবাসীর প্রত্যেকের প্রতি যে আসুন, এখনো সময় আছে। করোনার পরে যেহেতু আমরা একটা নতুন বিশ্বে যাচ্ছি, আমাদের অন্তত আমাদের সরকার তো আপনার মুখে তুলে খাওয়াবে না, আপনাকে তো চিৎকার করতে হবে, আপনার চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টাটা যেন আমরা সিলেট থেকে শুরু করে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি দেখছি, সম্ভাবনা আছে, আমরা করতে পারবো। আমার আশা আছে যে করোনা কালের পরে আমি হয়তো সবাইকে নিয়ে আবার হয়তো সিলেটে যাব। আমি অনেক দায়িত্ব থেকে এখন সরে আসছি, সরকারের অনেক নীতি নির্ধারণ থেকে, বিসিসিআই থেকে, সমিতি থেকে, অনেকগুলো থেকে সরে আসছি। আমার ইচ্ছা আছে করোনা কাল পরে সিলেটে সবাইকে নিয়ে আমি একটা ডাইভ দেবো, আমাদের এই সম্পদটাকে দেখা যাবে কতটুকু কাজে লাগানো যায়। আজকে যারা শুনলেন, দর্শক শ্রোতা আমাদের কথা শুনলেন এতক্ষণ ধৈর্য ধরে, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমরা যারা এতক্ষণ কথা বললাম সবার পক্ষ থেকে এবং সিলেট মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি সিলেট মিডিয়াকে, তো জানাচ্ছি তাকে, শাহাবুদ্দিন শুভ একজন মানুষ, একটা পাগল টাইপের মানুষ। আমি তো নিজে পাগল টাইপের, আমার জীবনের সবকিছু ছেড়ে দিয়ে পর্যটনে, তাই না, বাড়িতে কেন খাওয়ার মতো অবস্থা, এখানে শুধু রোজগার করো আর লস করো। তো এই যে বলে না যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, তো এটাকে অনেকটা পাগলামি বলে, সেই পাগল মানুষ শাহাবুদ্দিন শুভকে আমি কি বলবো, আমি ছোট করতে চাই না, খাটো করতে চাই না, ধন্যবাদ দিয়ে আমি শাহাবুদ্দিন শুভর সাফল্য কামনা করব, সিলেট পিডিয়ার সাফল্য কামনা করব। এবং আমি অনুষ্ঠানগুলো দেখছি, আমাদের সিলেটের যারা অনেক প্রতিভা আছেন, যারা আছেন তাদেরকে পরিচিত করা এবং আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা, এবং এই যে উদ্যোগটা, এটার জন্য আমি আবারও সিলেট পিডিয়াকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আর শাহাবুদ্দিন শুভকে তো আমার বলার কিছু নাই, শাহাবুদ্দিন শুভ তো নিজেরই মানুষ। আমি শাহাবুদ্দিন শুভের অত্যন্ত সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জামিল ভাই, আপনি যে কথাগুলো বলছিলেন আমরা আশা করবো এই বিষয়গুলো নিয়ে আমরা চালিয়ে যাবো। এবং এখানে আমি একটা বিষয় একটু আপনাদের তিনজনের অবগতির জন্য একটু জানাতে চাই। যেমন জামিল ভাই, আপনি আপনার অবস্থান থেকে আসলে বলে যাচ্ছেন, হয়তো অনেক সময় আপনিও হয়তো জানেন না যে কাজ আপনার কথার উপরে কিন্তু হয়ে যাচ্ছে। আমার এই ক্ষুদ্র যে অভিজ্ঞতা, এই কয়েকদিনের জার্নি থেকে আমি একটা বিষয় আমি আপনাকে বলতে চাই। যেমন কিছুদিন আগে আমি একটা উপজেলা, আমি নাম বলছি না, একটা উপজেলার ইতিহাস লিখতে গিয়ে আমি দেখলাম যে ওইখানে একটা সরকারি সাইটের মধ্যে 13 লাইনের মধ্যে 16টা ভুল ছিল। তো আমরা সিলেট পিডিয়ার পক্ষ থেকে আসলে এই বিষয়টা নিয়ে একটা আর্টিকেল লিখি, বিভিন্ন জাতীয় দৈনিকে আসে, এবং আপনারা যেটা খুশি হবেন যে ওইটা আসলে 6 ঘন্টার মধ্যে 3 থেকে
থেকে 6 ঘন্টার মধ্যে ওনারা আসলে সাথে সাথে এই তথ্যগুলো আসলে মানে সংশোধন করে নিয়েছেন। এখান থেকে আসলে আমরা ধরে নিতে পারি, আমরা এই যে প্ল্যাটফর্ম থেকে কথাগুলো বলছি, আপনি বলছেন, শামনুন ভাই বলছেন, বা আমাদের শিপার ভাইয়ের অবস্থান থেকে, আমরা যার যার অবস্থান থেকে বলছি, হয়তো আমাদের কথাগুলো কেউ না কেউ তো শুনছেন, বা এখান থেকে কোনো একটা বিষয় আসবে। যেমন আমাদের এখন যে বিমানের একজনের কথা বললাম, যিনি কিছুক্ষণ আগে একটা কমেন্টস করলেন, উনি অনুষ্ঠানটা দেখেছেন। প্লাস আমাদের অনেকেই আছেন, টপ লেভেলে যারা আছেন, অনেকেই আসলে আমাদের এটা খেয়াল করেন। যেমন গতকালকের একটা কথা যদি আমি একটু উল্লেখ করি, আমাদের সাথে সামন্তলাল সেন এসেছিলেন। তো সামন্তলাল সেন আসার পরে উনি যেহেতু উনার শৈশব প্রাইমারি লাইফটা আসলে উনি হবিগঞ্জে কাটিয়েছেন, তখন আমি বলেছিলাম যে এই হবিগঞ্জের ব্যাপারে কোভিড-19 নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করতে পারেন কিনা, কোনো সহযোগিতা করা যায় কিনা। উনি আজকে সকালে আমার সাথে কথা বলেন, কথা বলে হবিগঞ্জ সিভিল সার্জনের নাম্বার আমি উনাকে পাঠালাম। উনি সাথে সাথে সিভিল সার্জনের সাথে কথা বলেছেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের অন্য ব্যক্তিদের সাথে কথা বলে হবিগঞ্জে যাতে কোভিড-19 এর চিকিৎসাটা আসলে করা যায়, এই ব্যাপারে উনি এটা উদ্যোগটা আসলে নিচ্ছেন। এক্ষেত্রে জামিল ভাই, আমরা আসলে আপনাদেরকে অবহিত করতে চাই, বা আমাদের দর্শকদের অবহিত করতে চাই, আমরা আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা এই কাজগুলো করি, আসলে ওইখান থেকে কিছু না কিছু রেজাল্ট আসবে। তো আপনাদের মোহাম্মদ জামিউল আলম, আমাদের খন্দকার শিফার আহমেদ এবং শামনুন মুহেব চৌধুরী, আপনাদের তিনজনের প্রতি সিলেট মিডিয়া পরিবার কৃতজ্ঞ। আপনারা এত কষ্ট করে আপনাদের এত মূল্যবান সময় ব্যস্ততার মধ্যে আমাদেরকে দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, বেশি লম্বা হয়ে গিয়েছে, যেহেতু একটা প্রাণবন্ত আলোচনা ছিল। তো আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের টাইটেল স্পন্সর লতিফ ট্রাভেলস এবং ফাবিয়াটি, এবং আমাদের সহযোগী হিসেবে ছিলেন অ্যাডভোকেট জসিমউদ্দিন আহমেদ শাহ, মুস্তাকিম আলী প্রিন্স ও স্টাফ মুভমেন্ট বাংলাদেশ। আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আশা করছি আগামী পর্বে আবারও কোনো নতুন অতিথিদের নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।